আমি কোনোদিনও ভাবিনি যে আমার এই টিচিং লাইফে আমাকে এরকমও কিছু ফেস করতে হবে। যখন আমি ওর সাথে কথা বলতে স্টার্ট করি তখন আমি জানতে পারলাম সম্পর্ক ছিল একটি ছেলের সাথে এবং কয়েকদিন হয়েছে তার সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে। ওকে। ও যে কোনো পরিস্থিতিতেই ওই ছেলেটাকে ওর ফিরে পাওয়ার বড্ড ইচ্ছা ছিল। মেয়েটি যখন ঘরের মধ্যে ঢুকছে আমি না ওকে দেখে জাস্ট আশ্চর্য হয়ে গেছি যে এই কি আমার সেই স্টুডেন্ট, আমার এই কষ্টটা বোধহয় সারা জীবন থাকবে। মেয়েটার সঠিকভাবে কিছু আমি করতে পারলাম না। ও যদি বাথরুমে যেত ও কখনো কখনো ভয় চিৎকার করতো, বাথরুমের দরজার মধ্যেও আঁচড় কাটতো, আবার মাঝে মাঝে তো ফিস ফিস করে কথাও বলতো। হঠাৎই একদিন আমার ভালো মনে আছে সন্ধ্যেবেলার দিকে এই ধরো 7-8টা নাগাদ তোর মায়ের ফোন আসে। ভাবতে পারবে না যখন দরজাটা আমি খুলেছি আমি ঘরে একা নেই, কেউ আমাকে কনস্ট্যান্ট ফলো করছে, তবে বসে আছে পড়ছে। হঠাৎ দেখছে হাতের মধ্যে ছিঁড়ে গেল। একদিন হঠাৎ ওর বাড়ির থেকে ফোন আসে, ওর বোন ফোনটা করেছিল, করে আমাকে বলছে ম্যাম সব শেষ। ও দেখছে হাতের ওপরে টপ 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 করে জল পড়ছে, ভিজে ভিজে, এক ফোঁটা মুখে এসেও পড়েছে। তখন জল পড়ছে? হ্যাঁ জল। তখন আর ঘুমটা ভেঙে গেছে, যেই ঘুম ভেঙেছে এরম এইরকম যে মানে আর এক ফোঁটা পড়েছে, ওপর দিকে তাকিয়েছে, তখন দেখছে পুরো ঝুলছে। গল্পওয়ালা, the real paranormal experience. গল্পওয়ালার হরর পডকাস্টে আজকে ভীষণ ডিস্টার্বিং একটা ঘটনা আপনারা দেখতে এবং শুনতে চলেছেন। ইনফ্যাক্ট এই ঘটনাটা শোনার সময় আমার নিজের পার্সোনালি ভীষণ অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল। হয়তো আজকে আপনারাও সেটা ফিল করবেন। আজকের পডকাস্টে আমার সাথে রয়েছেন পাস্ট লাইফ রিগ্রেশন কোচ সুতপা চক্রবর্তী। সুতপাদির ঘটনা এর আগেও আপনারা শুনেছেন, তবে তার অকাল্ট ক্যারিয়ারের ওয়ান অফ দ্য মোস্ট ক্রিপি অ্যান্ড ডার্কেস্ট কেস স্টাডি সে আজকের এপিসোডে আমাদের সাথে শেয়ার করেছে। এছাড়াও আজকের পডকাস্টে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছি যা আপনাদেরকে সাবধান করে দেবে। এই ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ারের কারণে আজকাল অনেকেই স্যাটানিজম বা ডেমোনোলজির নাম করে শয়তানের পূজারী হয়ে উঠেছে। আপনি কি জানেন এই কাজ কতটা ভয়ানক? জীবন যন্ত্রণাকে সহ্য করতে না পেরে যেই মানুষগুলো আত্মহত্যার মতন কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে, কি হয় তাদের আত্মার শেষ পরিণতি, সব কিছু জানবো আজকের পডকাস্টে। তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো সুতপাদি। হ্যালো অরিত্র। ওয়েলকাম টু গল্পওয়ালা আগেইন। থ্যাংক ইউ। আগে বলো কেমন আছো? ভালো আছি, তুমি আশা করি ভালো আছো? ভীষণ ভালো আছি। প্রায় অনেকগুলো দিন পর আজকে তুমি আবার এসেছো। হ্যাঁ, শেষবার একটা মারাত্মক ঘটনা তুমি আমাদের সাথে শেয়ার করেছিলে। ইনফ্যাক্ট বিগত 1 মাস আগে তুমি একবার আমাকে ফোন করেছিলে এবং তুমি আমায় বলো যে অরিত্র নেক্সট টাইম তোমার চ্যানেলে গিয়ে আমি আমার একটা কেস স্টাডি শেয়ার করব। হ্যাঁ একদম বলেছিলে। তো 2-3 দিন আগে আমি তোমার কাছে জানতে চাই সেই কেস স্টাডিটা সম্পর্কে, এবং যখন আমি রাত্রেবেলায় তোমার ওই ভয়েস নোটটা শুনি কোথাও না কোথাও আমার চারপাশটা ভীষণ নেগেটিভ একটা ভাইব্রেশন আমার ফিল হচ্ছিল। ওকে, তখন রাত্রি প্রায় 1:30-2 বাজে যখন আমি কেসটা শুনছি। তো এই কেসটা শোনার সময় আমার মাথায় একটা জিনিস বারবার আসছিল যে আমাদের লাইফে এরকম অনেক ঘটনা ঘটতে পারে যেই ঘটনাগুলো আমাদেরকে এমন একটা ডার্ক ফেজে নিয়ে চলে যেতে পারে যেখান থেকে ফিরে আসাটা শুধুমাত্র কঠিন নয়, অসম্ভব হয়ে যেতে পারে কখনো কখনো। একদম শুরু থেকে বলো কি হয়েছিল। এটা অ্যাকচুয়ালি ওই তোমার 2023-এর দিকের একটা ঘটনা। এই ঘটনাটা আসলে আমার নিজের স্টুডেন্টেরই ঘটনা। তো মেয়েটি আমার কাছে প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা করতো, মানে বাড়িতে পড়তে আসতো আর কি। তো আমি বেসিক্যালি
সত্যি কথা বলতে কি অরিত্র, আমি অনেক তোমাকে যে রেকর্ডিংটা আমি পাঠিয়েছিলাম সেখানে অনেক কিছু তুমি হয়তো শুনেছো, আবার অনেক কিছু আমি ডিটেলে বলিও নি, যেগুলো হয়তো এই পডকাস্টে আমি একটু তোমাকে ডিটেলে বলবো, ডিসকাস করার আমার ইচ্ছা আছে। তো আমি কোনোদিনও ভাবিনি যে আমার এই টিচিং লাইফে আমাকে এরকমও কিছু ফেস করতে হবে। ইভেন এত কাছ থেকে আমি বিষয়টা দেখবো, তা আবার আমার স্টুডেন্টের দিক থেকে। এবং ব্যাপারটা এরকম শুরু হয়েছিল যে ও পড়তে আসতো, সব কিছু ঠিক ছিল। তারপর আমি কিছুদিন ধরে নোটিস করছিলাম যে পড়াশোনা ভীষণ অমনোযোগী হয়ে যাচ্ছে। আচ্ছা। মেয়েটা আগে তো বেশ কথা বলতো, সবার মধ্যে সাবলীল ছিল, তারপর দেখতাম যে একটু চুপচাপ, কারোর সাথে অত কমিউনিকেট করছে না, ক্লাসে অমনোযোগী, কামাইও মাঝে মাঝে বেশ করতো। তা একজন টিচার হিসেবে আমার এই জিনিসটা ভালো লাগতো না। মেয়েটা বেশ মেধাবী মেয়ে, তো আমি দেখতাম যে এত পড়াশোনায় মনোযোগী একটা মেধাবী মেয়ে ডে বাই ডে এরমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো কোথাও না আমার এই জিনিসটা একটু খারাপ লাগলো। তা আমি ভাবলাম যে ঠিক আছে, আমি ওর সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করি বিষয়টা নিয়ে, যে হয়েছেটা কি। তখন একদিন আমি ওকে মানে ডেকে সবাইকে ছেড়ে দিয়ে বললাম, তুমি একটু দাঁড়াবে, আমি তোমার সাথে কিছু কথা বলবো। তো যখন আমি ওর সাথে কথা বলতে স্টার্ট করি, তোকে আমি অনেক জিজ্ঞেস করছিলাম যে কেন বাবা তুমি এরকম পড়াশোনা করছো না, বা তোমাকে আমি বুঝতে পারছি তুমি অমনোযোগী। হ্যাঁ, আর আমি যেন দেখছি কিছুদিন ধরে একেবারে মানে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। হ্যাঁ, তাই একটা দুটো কথা বলতে বলতে ধীরে 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 ও নিজের কথাগুলো বলতে শুরু করলো। তখন আমি জানতে পারলাম যে এখানে ওর একটা সম্পর্ক ছিল একটি ছেলের সাথে, এবং কয়েকদিন হয়েছে তার সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে। ওকে। সো দ্যাট যা হয় আর কি, একটা অল্প বয়সী মেয়ে, তার একটা 4-5 বছরের একটা রিলেশনশিপ ভেঙে গেছে। তো স্বাভাবিক ব্যাপার, ও খুব ভেঙে পড়েছিল। আর এমন একটা কন্ডিশন ছিল যে ও যে কোনো পরিস্থিতিতেই ওই ছেলেটাকে ওর ফিরে পাওয়ার বড্ড ইচ্ছা ছিল। তো সেই জন্য আমাকে বারবার করে জিজ্ঞেস করছিল, বা প্রায়শই এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করেছে যে ম্যাম, ল অফ অ্যাট্রাকশন কি? আমি যে কোনো রিচুয়াল বা কোনো কিছু করে কি আমি ওকে ফিরিয়ে আনতে পারি? আবার কি করলে আমার লাইফে ফিরবে? তো এরকম অনেক কিছু ডিসকাশনও করতো, জানতে চাইতো যে আমি শুনেছি ম্যাম টেলিপ্যাথির মাধ্যমে অনেক মেসেজ সেন্ড করা যায়, বা ঠিক রাতের কোন সময়টাতে আমি যদি কিছু একটু ম্যানিফেস্ট করি তাহলে ওকে আমি কানেক্ট করতে পারবো, নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবো। কি করলে আমার চলে যাওয়া ভালোবাসাকে আমি আবার ফিরিয়ে আনবো। এবং ও আমাকে এটাও বলেছিল যে শুধু ব্রেকআপ হয়েছে তাই না, ছেলেটা একটা মেয়ের সাথে ইনভলভ হয়ে গেছে। ওকে। তো সেই জায়গাটা, ওর সাথে 3-4 বছর রিলেশনশিপ থাকার পরে ছেলেটা যখন ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়ে আর একটা মেয়ের সাথে ইনভলভ হয়েছে, সেটা তো ওর পক্ষে মেনে নেওয়া আরোই দুষ্কর ছিল। তা আমি একটা জিনিস ওর মধ্যে ফলো করেছিলাম যে বাই হুক অর ক্রুক ওকে ছেলেটাকে ফিরে পেতে হবে। মানে এটা যদি ছেলেটা নতুন কোনো রিলেশনশিপে না যেত তাহলে হয়তো মেয়েটার মধ্যে ডেসপারেসিটা কাজ করতো না। একদম ঠিক কথা, একদমই ঠিক কথা। এটা না ওকে আরও অনেক বেশি, মানে ওর যে ইমোশনটাকে না এত হাই করে দিয়েছিল, ইমোশন প্লাস ইগো দুটো কম্বাইন্ড হয়েছে, তলানিতে ঠেকে যাচ্ছে ওর ধৈর্য শক্তি সব কিছু। তো আমাকে বলতো, তা আমার সত্যি খুব খারাপ লাগে অরিত্র যে এত কাছ থেকে এত সাংঘাতিক একটা ঘটনা আমি দেখেছি, আর আমি এটা করতে ফেলিওর কোথাও। ফেলিওর? হ্যাঁ, এই জায়গাটা না, মানে আমার এই কষ্টটা বোধহয় সারা জীবন থাকবে। মেয়েটার সঠিকভাবে কিছু আমি করতে পারলাম না। কি হয়েছিল? বিষয়টা এরম হয়েছিল যে ও আলোচনা করতো, কথা বলতো, তো যা হয় আমরা আমাদের জীবনে বিজি হয়ে যাই। ও ধীরে ধীরে আমি দেখতাম ক্লাসে স্কিপ করছে, আসছে না। কলেজেও হয়তো কামাই করতো, ওর সাথে যারা পড়তো টড়তো তারা আমাকে বলতো এসে যে ম্যাম ও তো কলেজও আজকাল যাচ্ছে না, অমুক তমুক। তো আমি শুনতাম, কিন্তু তারপরে না নিজের যাই হোক একটা জগৎ আছে, নিজের কাজ আছে, আমি বিজি ছিলাম। হঠাৎই একদিন আমার ভালো মনে আছে সন্ধেবেলার দিকে, এই ধরো 7-8টা নাগাদ ওর মায়ের ফোন আসে। আচ্ছা। ওর মায়ের ফোন আসে, ওর মা তখন আমাকে বলে যে মানে ম্যাম আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই।
আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। তা আমি তখন বললাম যে হ্যাঁ, ও তো এরকম পড়তে টড়তেও আসছে না। ওর মাকে আমি তখন এই ঘটনাটা বলিনি, কেন ও বাড়িতে বলেছে কি না যে হ্যাঁ এরকম একটা ওর ব্রেকআপ হয়েছে বা কিছু। বললাম ঠিক আছে আপনি নিয়ে আসুন। তাহলে ওর মা একদিন ডেট ঠিক করলো, করে ওরা চলেও এলো আমার সাথে দেখা করতে। তো আমার ভালো মনে আছে, যেদিন আসছিল সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছিল। তো সেই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে ভিজে টিজে জল জমে গেছে চারিদিকে, সেই পরিস্থিতিতেও মেয়েকে নিয়ে উনি এসছেন। ভাবতে পারবে না, যখন দরজাটা আমি খুলেছি, মেয়েটি যখন ঘরের মধ্যে ঢুকছে, আমি না ওকে দেখে জাস্ট আশ্চর্য হয়ে গেছি যে এই কি আমার সেই স্টুডেন্ট। চেহারার বিভৎস পরিবর্তন, মানে সেই মেয়ে আর নেই। মেয়েটাকে লাস্ট তুমি কতদিন আগে দেখেছিলে? লাস্ট আমি ধরো মাস দেড়েক আগে দেখেছি। এর মাঝখানে তোমার সাথে কোনো কমিউনিকেশন হয়নি? কোনো কমিউনিকেশন হয়নি। ইনফ্যাক্ট আমিও নিজের এতে বিজি ছিলাম। আমি জানি না, ওনারা হয়তো কানেক্ট করেননি কোনো কারণবশত, বা পরের দিকে হয়তো মনে হয়েছে যে সিচুয়েশন আরও বেশি খারাপ হচ্ছে, এবার হয়তো কানেক্ট করা উচিত। তো যাই হোক, তারপরে ওর মা আমার সাথে কথা বলা শুরু করলো যে আমি ওর এরকম ছক করাতে চাই বা আকাশিক রেকর্ড কি করব আমি, আপনি বলুন। মেয়ে আমাকে বলে যে অনেক কিছু এগুলো করা যায়, তাহলে আমরা জানতে পারি যে কারেন্ট সিচুয়েশন কি আছে। তা স্বাভাবিকভাবে আমার মাকে প্রশ্ন করি যে আপনি জানতে কি চাইছেন, কারণ সিচুয়েশনের ওপরে নির্ভর করে আমরা বলবো যে আমাদের কি করা উচিত। তখন ওর মা বিষয়টা আমার সামনে বলল। তো বললেন বলতে এমন কিছু আমি শুনলাম যেটা আমি সত্যি খুব আশ্চর্য হয়েছিলাম সেই সময়টা, যে মেয়েটি কদিন যাবৎ প্রায় খাওয়া দাওয়া খুব কম করে দিয়েছিল। খাওয়া দাওয়া ভীষণ কম করে দিয়েছিল। যে মেয়ে কখনো একটা জোরে কথা বলে না, সে তার মায়ের সাথে ভীষণ বাজে ব্যবহার করছিল, লাউড ভয়েসে কথা বলছিল। ওকে যদি বলতো যে তুই একটু ঠাকুরের সামনে একটু ধূপকাঠিটাও জ্বেলে দে, কেন জ্বালবো না, আমাকে বলবে না, আমি সব করতে পারবো না। তার মা একটু অদ্ভুত লাগতো যে এরকম মানা করছে কেন, কি হয়েছে। তারপরে বাথরুমে হয়তো গেছে, ওদের একান্নবর্তী পরিবার, নিচের তলাটা ওরা থাকে, তা একদম বারান্দা থেকে নেমে এসে বেশ কিছুটা গ্যাপ তারপরে একটা ওদের টয়লেট আছে। তো ওখানে যদি ও যেত, এমনকি সন্ধেবেলাও ও যদি বাথরুমে যেত, ও কখনো কখনো ভয় চিৎকার করতো। আচ্ছা। আর বেরিয়ে এসে ওর মাকে বলতো, মা আমাদের বাড়িতে তো ডগি টগি ঢোকার কোনো রাস্তা নেই, তাহলে বাথরুমের দরজার বাইরে একটা খড়খড় খড়খড় মানে কিছুটা আঁচড়ানোর আওয়াজ পাচ্ছি। বাথরুমের দরজার মধ্যেও আঁচড় কাটতো, আবার মাঝে মাঝে তো ফিস করে কথাও বলতো। তো এটা কে করছে? তো প্রথম দিকে ওর গার্জিয়ানরা এটাই বলেছে এটা তোর মনের ভুল হতে পারে। রাতের বেলা স্বপ্ন দেখতো, সেটাও বাবা মাকে বলেছে এটা তোর মনের ভুল হতে পারে, তুই ভুল করছিস। তারপরের দিকে ওর এরম মনে হতো যে ও ঘরে একা থাকতেই পাচ্ছে না। ও বলতো যে আমি ঘরে একা নেই, কেউ আমাকে কনস্ট্যান্ট ফলো করছে। তবে বসে আছে পড়ছে, হঠাৎ দেখছে হাতের মধ্যে ছিঁড়ে গেল, হাতে চিড়ে গেছে, পায়ে চিড়ে গেছে, এবং যখন চিড়ছে অদ্ভুতভাবে ও তখন বুঝতেই পারছে না। পরের দিকে গিয়ে জায়গাটা একেবারে লাল হয়ে রক্ত জমে আর কালচে রূপ হয়ে যাচ্ছে। তো আমাকে কিছু হাতের মধ্যে, আমি যখন বললাম যে এরকম মানে দেখা যাবে কিছু, তো ওর হাতটা দেখালো আমাকে। অরিত্র হাতটা পুরো নীলচে হয়ে, আর মনে হচ্ছে তখনও যদি একটু জোরে প্রেস করা যায় না রক্ত বেরিয়ে আসবে, এত খারাপ অবস্থা। গলায় চিড়ে দিয়েছে, গালে চিড়ে দিয়েছে। আমি এটাই বললাম না যে প্রথমেই আমি দরজা খুলে ওকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম। মেয়েটা প্রচুর ফর্সা, খুব ফর্সা। আচ্ছা। আর ওর মুখের মধ্যে না সবুজ সবুজ লাইন, মানে মনে হচ্ছে যেন গোটা মুখ জুড়ে শিরা বেরিয়ে গেছে, চতুর্দিক দিয়ে শিরা, ঠিক যেন মাকড়সার জাল। একটা ফ্যাকাশে মুখ, মুখের মধ্যে শিরা দেখা যাচ্ছে? হ্যাঁ, আর পুরো একেবারে সবুজ রঙের। আচ্ছা। এবং মুখটা এত ফ্যাকাশে, চোখগুলো যেন একেবারে ঠান্ডা পাথরের মতো তাকিয়ে আছে। তো আমার একটু ওকে অস্বাভাবিক লেগেইছে, যেহেতু আমরা এগুলো নিয়ে ধরো কালচার করি, আমার খুবই অস্বাভাবিক ওকে লেগেছে। আমি কিছু তো টের পাচ্ছিলামই। তো তখন আমি ওকে বললাম, যদি তুমি আমাকে সব কিছু খুলে বলো,
শুধুমুধু তো বাবা এরম হতে পারে না। তুমি তুমি কি করেছো, বা কখনো কি খুব ভয় পেয়েছো, কোনো এমন জায়গায় গেছো যেখানে হয়তো কোনো রকম এরকম রিচুয়ালস হয়, হ্যাঁ, বা কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, বা ধরো কোনো রকম ডেমনিক কোনো কাজ কারবার, এরকম কি কিছু হয়? এরকম কি কোনো জায়গায় তুমি গেছো, বা কোনো ডেমনিক এন্টিটির কি তুমি কোনো হেল্প নিয়েছো? আমি এই কথাটা বললাম কেন, তার কারণ ও যখন লাস্ট পড়তে আসতো তো আমাকে জিজ্ঞেস করেছিল যে এনি হাউ এনি কস্ট আমি কি ওকে ফিরে পেতে পারি? তো আমার এটা সিক্স সেন্স বলছিল যে ও যে ডেসপারেট ওয়েতে ছেলেটাকে পাওয়ার চেষ্টা করছিল, ওকে পাওয়ার জন্য যে কোনো ওয়ে ও চুজ করতে পারে, এটা আমার গাট ফিলিং বলছিল। সো দ্যাট আমি ওকে হিন্টসও দিই, আমি পুরো খুলে ওর মায়ের সামনে বলতে চাইছিলাম না। তারপরে মেয়েটা আমাকে বলল যে ম্যাম আমি কিছু জিনিস আমি করেছি। তা কী করেছো বলো? তা ও আমাকে বললো যে সোশ্যাল মিডিয়াটা, আমি নাম করছি না, একটা সোশ্যাল মিডিয়াতে ও একটা ভদ্রমহিলা বসে উনি কিছু রিচুয়ালস বলছিলেন, সেইটা ছাদের দক্ষিণ প্রান্তে গিয়ে, যদি বাড়িতে ছাদ থাকে, দক্ষিণ প্রান্তে গিয়ে একটা কর্নার করে বসে একটা কাগজের মধ্যে সেই ব্ল্যাক কালারের, যদি আর্ট পেপারগুলো যেরকম হতো ব্ল্যাক কালারের আর্ট পেপারের মধ্যে তুমি যাকে আনতে চাইছো তার নাম লিখতে হবে, যে ডেমনকে তুমি খুশি করতে চাইছো বা যার দ্বারা তুমি কাজটা করাতে চাইছো তার নাম লিখতে হবে, কিছু সিক্রেট নাম্বার লিখতে হবে, মুরগির একটা মাথা নিতে হবে, এবং ওর হাতের রক্ত লাগবে। মেয়েটার হাতের রক্ত? হ্যাঁ, মেয়েটার হাতের রক্ত লাগবে, মুরগির একটা মাথা লাগবে। তো এইটা যদি তুমি পরপর 14 দিন পর্যন্ত তোমাকে এটা করতে হবে রোজ। হ্যাঁ, এভরিডে 14 যে তুমি এরম করবে, এবং দেখবে ধীরে 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 তুমি ওই তার যে ডেভিল, যে ডেমনকে তুমি কল করছো তার নাম ধরে ধরে তোমাকে ওখানে বসে অন্তত ধরো 13 বার তোমাকে চ্যান্ট করতে হবে, ওখানে তাকে কল করতে হবে। করে তুমি মোমবাতি জ্বালানো থাকবে, ব্ল্যাক মানে ওরকম মোমবাতি থাকবে, অন্ধকারের মধ্যে বসে তোমাকে তোমার ডিজায়ারটা বলতে হবে, বলে তুমি পিছন ফিরবে না, তুমি চলে আসবে। আচ্ছা। এবং তুমি পরের দিন মর্নিংয়ে গিয়ে আবার ওই জায়গাটা পরিষ্কার করে নিতে পারো, আবার তুমি রাতে গিয়ে তুমি ওই রিচুয়ালটা করছো। আর টাইমিংটা ছিল 12টা 12, ঠিক আছে? তো আমি বললাম তারপর, তো বললাম আমি এগুলো করা শুরু করি। আমি দেন কী হয়েছে, তুমি কিন্তু কিচ্ছু আমাকে লুকাবে না, একদম পরিষ্কার করে বলো, নাহলে আমার পক্ষে কঠিন হয়ে যাবে ব্যাপারটা কোনো রকম স্টেপ নেওয়া, বা আমি হেল্প করতে পারবো না। তো যাই হোক, মেয়েটা তখন আমাকে বলতে শুরু করলো, বললো যে হ্যাঁ ম্যাম আমি রোজই যেতাম, আমি রোজই গিয়ে এই রিচুয়ালসগুলো করতাম। তা যখন রিচুয়াল করতাম কিছুক্ষণ পরেই যখন 13 বার তার নাম ধরে ডাকা হয়ে যেত, তখনই আমার মনে হতো কোনো চার পায়ে কোনো প্রাণী, মানে যেমন হামা দিয়ে আসে ওরকম যেন মনে হতো তার পেছন দিক দিয়ে আসছে, তার পিছন দিক দিয়ে আসছে। এবার কখনো কখনো তো মনে হতো তার কাঁধের ওপরে উঠছে, মেয়েটার কাঁধে উঠে যেত। আচ্ছা। এবং ওকে ও কোনোভাবেই, মানে এত ছেলেটাকে পাওয়ার জন্য ডেসপারেট, ওকে সাহস জুগিয়েছিল যে ও ভয় পেত, অলদো ও নিজের পুরো মনের ইচ্ছাটা বলে তবেই কিন্তু নিচে আসতো। আর প্রত্যেক দিন কিন্তু মাইন্ডেড মেয়েটার হাতের রক্ত দিচ্ছে কেটে কেটে, আর মুরগির মাথা। তুমি চিন্তা করো কতটা ডেসপারেট হলে এগুলো জোগাড়ও করতো, নিজের হাত কেটে রক্ত দিত। বাড়ির লোক এই সমস্ত ব্যাপারে কিছু না, এইটা একটা বিরাট ব্যাপার যে ও কিন্তু বাড়ির লোককে লুকিয়েছিল, যে জানতো সে হচ্ছে ছোট বোন। ও ছোট বোন ছিল ওর বন্ধুর মতো, সেও আমারই স্টুডেন্ট ছিল, তাকেও সব বলতো বা সে জানতো, কিন্তু তবুও সিক্রেসিও মেনটেন করতো, সব কিছু ওকে বলতো না। বলতো তুই এরম হচ্ছে, যাই হোক বাড়ির লোককে বলিস না, যা হয় যেমন হয়, বোনের বন্ডিং মেনে নিত জিনিসটা। তো আমি বললাম তারপর, তখন বলল যে ম্যাম ধীরে ধীরে এমন সিচুয়েশান সৃষ্টি হয়েছে, এখন যেটা হয়েছে যে আমি রাতের বেলা শুতে পারি না, আমার রাতে ঘুম আসে না, ঘুমের ওষুধ খাচ্ছি, এবং আমার যেন মনে হয় যে সব সময় আমার কানের মধ্যে ফিস 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 করছে, গোটা গা ছিঁড়ে যাচ্ছে, আর কয়েকবার আমার মনে হয়েছে যে আমি সুইসাইড করে নিই। এটা ওর মনে হয়েছে। আচ্ছা। তাই আমি বললাম আর তুমি যাকে পাওয়ার চেষ্টা করছিলে সেই দিকটার কি খবর? তখন বলল যে হ্যাঁ ম্যাম এই সব কিছুর মধ্যে একটা জিনিস হয়েছে, সেটা হয়েছে যে ও আবার আমার সাথে এসে কন্ট্যাক্ট করেছে।
আমি বললাম আর যে মেয়েটির সাথে ওর রিলেশন ছিল, বলছে ও তার সাথে ব্রেকআপ করে দিয়েছে, ও আমার দিকে সরে এসছে। তা আমি বললাম যে তার মানে তুমি বলছো রিচুয়াল কাজ করেছে? বলছে হ্যাঁ ম্যাম, এটাই আমার বিশাল একটা বিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তো যখন আমি প্রথম 7 দিন আমি রিচুয়ালটা করেছি, তখনই ও আমাকে ফোনটা করেছে এবং রীতিমতো ক্ষমা টমা চেয়ে ও আমার সঙ্গে দেখা করার জন্য অ্যাপ্রোচ করেছে। তখন আমার খুব বিশ্বাস হয়ে গেছে। তো তখন ওই রিচুয়ালটা করে রাতের বেলা ঘুমোতে গেছে। যখন রাতের বেলা ঘুমোতে গেছে তখন একটা ডেমনিক একটা কোনো এনার্জি মানে বা ওরকমই ও স্বপ্নের মধ্যে দেখেছে একটা ধোঁয়া ধোঁয়া টাইপের, যে ওকে তার আবার শিং আছে, হর্নস রয়েছে মাথায়। ওকে। তো ওকে সে বারবার বলছে যে 2টো শর্ত আছে, তুমি তাকে পুরোপুরি পেতে চাও কিন্তু তার জন্য 2টো শর্ত আছে। তাও বলেছে কি, সে বলেনি। এই পুরো ঘটনাটা কি ও স্বপ্নেই ঘটছে? হ্যাঁ, এই এন্টায়ার ঘটনা মানে স্বপ্ন দেখছে যে ডেমন আসছে এবং ওকে বলছে 2টো শর্ত আছে তুমি যদি ওকে পেতে চাও। তুমি কি জানার চেষ্টা করেছিলে যে মেয়েটি কোন ডেমনকে ইনভোক করে এই কাজটা করেছিল? হ্যাঁ, ও অ্যাকচুয়ালি বেলহর নামক একটা ডেমন ছিল, মানে তাকে এভক করারও চেষ্টা করেছিল। যে আমরা দেখতে পাই যে নিউ টেস্টামেন্ট যেটা আছে সেখানে এই ডেমনের আর কি উল্লেখ আছে। ওকে, আব্রাহামিক রিলিজিয়নে। হ্যাঁ, তো ও ওকে এভক করছিল। তো এমনই পরিস্থিতি যে মেয়েটা এত কিছু করেছে, সেই ডেমনটার স্পেলিংও ভুল লিখেছিল। যে কাগজে লিখেছিল সেটাও ভুল ছিল, রক্ত দিয়ে তুলি দিয়ে নাকি লেখার কথা ছিল। যাই হোক, তো এখন ব্যাপার হচ্ছে যে ওকে যখন আমি জিজ্ঞেস করলাম যে কি তোমার সঙ্গে আর কি ফিলিংস হতো, ও কি বলেছিল যে 2টো অফার ও কি চাইছে, কি শর্ত আছে, তখন বলল 3 দিনের দিন যখন স্বপ্নটা দেখলো ওই সেম কথা সে বলল। 4র্থ দিন সে বলল যে আতর। হ্যাঁ, বলল যে কোনো একটা আতর তুমি যখন রিচুয়াল করবে তখন ওই মুরগির মাথার ওপরে ঢেলে দেবে। তারপরের দিন ওকে চাইলো ওয়াইন বা যে কোনো রকমের একটু মদ হলে হবে, ও সেটাও দিল। অ্যালকোহল ডিমান্ড ছিল। হ্যাঁ, ডিমান্ড ছিল, ও সেটাও দিয়েছে। তারপরের দিন যখন 14 দিনে পড়ে গেছে, ছেলেটা তখন 2-1বার ওর বাড়ি অলরেডি এসে গেছে, ওর সঙ্গে কথাবার্তা বেশ চলছে। কিন্তু তখন এই ডেমনটা ওর কাছ থেকে যেটা অফারটা চাইছিল বা ওকে যেটা বলছিল 2টো শর্ত আছে, তখন ও বলে যে কি, আবার লাস্টে বলছে আমি যা চাইবো তুমি দেবে তো। বলল কি, যখন বলেছে কি তখন ও বলেছে যে তুমি এই যে তোমার ভালোবাসাকে ফিরে পাচ্ছ তার পরিবর্তে হয় আমি তোমার সোল অথবা তোমার যে বয়ফ্রেন্ড, এই দুজনের সোলের মধ্যে একজনের সোলকে আমি নিয়ে যাব। সোল কন্ট্রাক্ট করার চেষ্টা করছেন, অথবা তোমার সাথে সম্ভোগ করব। এবার মেয়েটা সেটা বুঝতে পারিনি, ভেবেছে যে যদি আমার সোল ট্র্যাপ করে নিয়ে যায় বা বয়ফ্রেন্ডের নিয়ে যায় তাহলে আর কি হলো ফিরেতে। তো ও বেটার ভাবলো সেকেন্ড অপশনটা, রাজি হয়ে গেল। হ্যাঁ, ও বুঝতে পারেনি যে কত বড় নরকের দরজাও খুলে দিল। ও মেনে নিল, বলল হ্যাঁ তুমি সেকেন্ড যেটা তোমার ইচ্ছা তুমি সেটা করতে পারো। অর্থাৎ মেয়েটার সাথে সম্ভব করার অধিকার দিয়ে দিল, ওকে পারমিশন দিয়ে দিল যে ও যা ইচ্ছা তাই মেয়েটার সাথে করতে পারে। এইটাই ছিল টার্নিং পয়েন্ট, যেখান থেকে কিন্তু আরও সর্বনাশ শুরু হয়ে গেল। এরপর থেকে কি হলো, যখনই ছেলেটা আসতো, ছেলেটা এসে হয়তো ওর সঙ্গে বসে একটু কথা বলছে বা একটু ঘনিষ্ঠ হচ্ছে, সেই দিন ওকে ব্রুটালি করত এই ডেমনটা। এবং এমনও হয়েছে যে এত ভয় পেত, ভয় পেয়ে সে মায়ের কাছে শুতে যেত, কিন্তু অদ্ভুতভাবে মা এত গভীর ঘুমতো যে মেয়ের যে পাশে কি হচ্ছে মা সেটা বুঝতে পারতো না। তো যাই হোক, সেটা নিয়েও ওর মাকে অনেকবার বলেছে। তারপর নাকি বলার পরে যখন ওরা ডাক্তারের সাথে কনসাল্ট করেছে এবং দেখেছে সত্যি ওর রেপ হয়েছে, তখন ওর মা দেখেছে যে তাহলে তো জিনিসটা খুব খারাপ। মেডিকেলি এই জিনিসটা আইডেন্টিফাই করা যায়। করা যায়। আমরা যেমন দেখি ধরো এই যে এত রেপ
হচ্ছে মেডিকেল যে টেস্ট হয় তার দ্বারা তো এটা অ্যাসিওর করা যায় মেয়েটার প্রাইভেট পার্টে অনেক অবস্থা ছিল, অনেক ইনজুরি ছিল, যেটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে হ্যাঁ ওর রেপ হয়েছে। তা যাই হোক, শরীরের বিভিন্ন জায়গায় কাটা ছিঁড়া, হ্যাঁ, আর দিন দিন ওর রক্ত অল্পতায় ভুগছে, মানে এক যেন রক্ত শূন্য হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওর মা এটা নিয়ে তখন যখন দেখলো যে এটা ডাক্তারও বলল, তখন আর উনি আর অন্য কিছু ভাবতে পারলেন না। তখন বললো তাহলে তোমার মেয়ে ঠিক বলছে। আর সুসাইড করার চেষ্টা করেছে, বাই দি ওয়ে। হ্যাঁ, এই পয়েন্টটা আমি বলি, ও কিন্তু 2-3 বার সুসাইডও করার চেষ্টা করেছে। একবার তো হাতে শিরা কাটার চেষ্টা করেছে, একবার তো বেশিরভাগটাই ও যে 2-3বারের মধ্যে একবার হাতে শিরা কাটার চেষ্টা করে আর 2বারও গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তো সেটা ও, আমি যখন বললাম যে কী মনে হতো তোমার, কেন তুমি গলায় দড়ি দিতে যেতে, বলতো আমাকে কেউ কোনো একটা শক্তি বলতো তুই মর 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 মর, এইভাবে দড়ি, এইভাবে বাঁধ, এইভাবে বাঁধ, পর গলায় পর, বেঁচে লাভ নেই, মরে যা মরে যা মরে যা, ইনফ্লুয়েন্স করতো। হ্যাঁ, বলতো যে অসাধারণ শান্তি আছে, মরে যা মরে যা, দুর্দান্ত, তুই মর, এরম বলতো। এবং ও যেন একদম ওই কথায় মোহিত হয়ে যেত, ও আর কিছু ভাবতে পারতো না, ও গলায় এরমভাবে ফাঁস দিয়ে দিত। একবার তোর বোন যেহেতু ওর সাথে শুয়েছিল, বোন দেখতে পেয়েছে, বোন বাঁচিয়ে নিয়েছে। একবার তো ভোরবেলা ওরকমভাবে ট্রাই করেছিল, ওদের যে মেড আছে বাড়ির, সে যখন ঘর পরিষ্কার করতে আসে দেখছে যে ওরকমভাবে টুলের ওপরে দাঁড়িয়ে ওর চেষ্টা করছে, সে বাঁচিয়ে নিয়েছে। আর একবার তো মানে খেতে বসে খাওয়ার জন্য মা ডাকছে, আসছে না, ঘরে গিয়ে দেখছে হাতের শিরাগুলো কেটেছে। সেটা নিয়েও মানে অনেক ঝামেলা হয়েছে, পুলিশ কেস হতে গেছে, অমুক তমুক, সুইসাইডের চেষ্টা করেছে, একটা ট্রাই করেছে। তো এইসব যখন এন্টায়ার ব্যাপারগুলো আমি শুনলাম, শোনার পরে আমি ওকে কিছু কিছু রিচুয়ালস ওকেও করতে বললাম আর আমিও শুরু করলাম। আচ্ছা, তো কেসটা খুব একটু ক্রিটিক্যাল ছিল। কেন ডেমোনোলজি, দেখো সত্যি কথা বলতে আমি কোনো ডেমনকে ওইভাবে পরাস্ত করব এটা আমার সাবজেক্ট নয়, ঠিক আছে। আমাদের ধরো কারোর ওপরে এমনি নর্মালি ভৌতিক কোনো একটা চার্জ হয়েছে বা কিছু, যে সেটার ওপরে আমি কাজ করতে পারবো। ডেমনিক ব্যাপারটা একটু টাফ হয়ে যায়, তখন যদি সেক্ষেত্রে খ্রিশ্চান কোনো পাদ্রী বা পোপ থাকেন তার হেল্প নিলে খুব ভালো হয়। তবুও আমি আমার মতো করে চেষ্টা করেছিলাম, আমার যতটা যা করা সম্ভব আমি করেছিলাম। তো দেখা গেল একটা টাইম মেয়েটাকে আমি যে জিনিসগুলো করতে বলি আমি, আর হ্যাঁ, আর একটা জিনিস, মেয়েটার গা থেকে ওই যে একদিন আতর দিয়েছিল না, মুরগির মাথার ওপরে বসেছিল, ওই আতরটার গন্ধ মেয়েটার গায়ে তারপর থেকে ছিল। আর খুব উগ্র গন্ধ, ভীষণ উগ্র একটা গন্ধ, মানে মেয়েটা যেখানে যেখানে যেত ওই আতরের গন্ধটা পাওয়া যেত। ও যখন আমার কাছে ইভেন এসেছিল, ওর গা থেকে আমি এই গন্ধটা পেয়েছিলাম। আচ্ছা, আমি তখন ওকে কিছু জিজ্ঞেস করিনি, কেন হয়তো কোনো পারফিউম ইউজ করেছে, খুব স্ট্রং একটা পারফিউম। পরে আমি জানতে পারি যে যখন মেয়েটা কথায় কথায় বলেছিল, আতরের কথাটা উল্লেখ করেছিল, পরে আমি জানতে পেরেছিলাম যে ওই আতরটাও ও স্বপ্নে দেখেছিল। আর ওই আতর মানে ওই সেম ওইরম বোতল, ওইরম নাম, তো ওইটা দেখেও খুঁজে 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 মানে ওই ব্র্যান্ডের আতর ও নিয়ে এসেছিল। তুমি চিন্তা করো কতটা ডেসপারেট হলে একটা মেয়ে। সারা দিন ধরে ও আমাকে বলেছিল যে ম্যাম আমি নিউ মার্কেট, বড় বাজার কিছু ছাড়িনি, সারা দিন ধরে যে ওই ব্র্যান্ডটা আমার দরকার, আর পেয়েও গেছে লাকিলি। তো যাই হোক, ও সেটাই করেছে। তারপরে ওকে আমি যা যা কিছু করতে বললাম সেগুলো করছিল, করে করে না ও বেশ একটু ভালো হচ্ছিল, বেশ ভালো হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে ছেলেটা দূরে সরে যাচ্ছিল আবার। হ্যাঁ, ছেলেটা আবার বিপরীত ব্যবহার করছিল। কেন কি দেখো, যে ডেমনিক এফেক্টের জন্য ছেলেটা ফিরে এসেছিল, ও যখন তার বিপরীত কাজ করছে তাহলে তো আর সেও থাকবে না, সে তো চলে যাবে। আসলে কি বেলহর হচ্ছে এমন, সে পৃথিবীর সব জিনিসকে মূল্যহীন করে দিতে চায়। ওকে, ঠিক আছে, মানে তার মধ্যে ললেসনেস নেই একেবারে, সে একেবারে ললেস, যাকে বলে একদম উইকেড একটা ডেমন। সে কোনো কিছুর ধার ধারে না, যতটা খারাপ হওয়া যায় ততটা। লুসিফারের বংশধর তো পাওয়ারফুলও,
প্রচুর পাওয়ারফুল। তো যাই হোক, মেয়েটার ব্লাডের সাথেও কানেক্ট করে ফেলেছে। তো আমি মেয়েটাকে যেগুলো যেগুলো বলেছি, ধীরে ধীরে ও বলল গায়ে ওই চিড়ে টিড়ে যে যাচ্ছিলো সেগুলো বন্ধ হয়েছে। গন্ধটা, আতরের গন্ধটা ওর গা থেকে যাচ্ছিল না। কিন্তু যখন ও দেখছে যে যেদিন ওকে আমি যা যা কিছু করতে বলেছি রিচুয়ালস, হ্যাঁ কিছু মন্ত্র জপ করতে বলেছিলাম, ঠিক আছে, তারপরে গঙ্গায় কিছু জিনিস আমি ভাসাতে বলেছি, মানে জ্বলন্ত কর্পূর, এগুলো একটা মন্ত্র পড়ে গঙ্গায় ভাসাতে হয়, তো সেগুলো বলেছিলাম। যখন ওকে এগুলো আমি বলি তখন দেখা গেল যে ছেলেটা ধীরে 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 ওর থেকে দূরে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। স্বাভাবিকভাবে ওর মনে হতে থাকে যে আমি এইগুলো করছি বলেই সে দূরে সরে যাচ্ছে, ও এটাই স্টপ করে দেয়। যখনই ওই জিনিসগুলো স্টপ করে দেয় তারপরেই মানে খুব না বেশ 3-4 দিনই হয়েছে, একদিন হঠাৎ ওর বাড়ির থেকে ফোন আসে, ওর বোন ফোনটা করেছিল, করে আমাকে বলছে ম্যাম সব শেষ। সব শেষ? হ্যাঁ। আমি কি হয়েছে? তো ওর দিদির কথা বলল যে ও গলায় দড়ি দিয়েছে। আমি একদম আকাশ থেকে পড়লাম যে ওকে তো অনেক প্রোটেকশন দেওয়া হয়েছিল, অনেক কিছু আমি করতে বলেছি, ও তো ভালো ছিল, গেল সপ্তাহে আমার ওর সাথে কথা হয়েছে, বেশ ভালো ছিল, ক্লাসে এসেছিল, কি করে হলো এরমটা? তো ওর বোনকে আমি পরে, ওর বোন যখন পড়তে আসে আমি ওকে ডিটেল জিজ্ঞেস করি, বলছে ম্যাম দিদি খুব ভালোই ছিল, কিন্তু কদিন ধরে গঙ্গাতে আপনি যেটা বলেছিলেন সেইগুলো করা বন্ধ করে দিয়েছিল, আর আমাকে খালি বলতো যে আমি এগুলো করছি বলেই না আবার বোধহয় সৌভিক দূরে চলে যাচ্ছে, আর বোধহয় কিছু হবার নেই, আবার দূরে চলে যাচ্ছে, ওকে পাওয়ার জন্য আমি এতটা কিছু করলাম, আমি এগুলো আর করবো না, ম্যামকে জানাবি না, আমার মনে হয় এই ডেমনিক এনার্জিটা আবার সরে গেছে, আমি এগুলো বন্ধ করব। কিন্তু ম্যামকে বা বাড়ির মাকে, অন্তত মাকে এগুলো জানাস না। তো সেই আগেন বোনের কথা বলেনি, ব্যাস এই যে জিনিসগুলো বন্ধ করেছিল। আমি যে ওর অরাটাকে গার্ড দিয়েছিলাম, কারণ আমি যখনই ওকে আমি রেখে দিতাম তো আমি দেখতাম ওর অরার ওপরে না একটা ডার্ক ছায়া, ওর অরাটা ভীষণ মানে ফুটো ফুটো ক্র্যাক, একটা কালচে হয়ে গেছে অরাটা, আমি দেখে বুঝতে পারতাম। তো ওর অরাটা যাতে ক্লিন হয়, অরাটাকে গার্ড দেওয়ার জন্য আমি বেশ কিছু রিচুয়ালস বলি। আচ্ছা। ও সেগুলোই করছিল এবং সেইগুলোই ও বন্ধ করে দিল যখন দেখলো ধীরে 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 ছেলেটা সরে যাচ্ছে। ওর মনে হলো যে সামহাও হয়তো এই জন্যই হয়তো ছেলেটা সরে যাচ্ছে, ডেমনিক পাওয়ারটা কম হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমি বাবা এখন তো আর ডেমন আমাকে জ্বালাচ্ছে না, তাহলে হয়তো সরে গেছে, আমি বন্ধ করে দিই, কিছু কিছু জিনিস আমি অফ করে দিই। করলে তারপরে যা হয়, মানুষের যখন সিচুয়েশান চেঞ্জ হয়ে যায় তখন তো সে মানে ভালো কিছু করার আর ইচ্ছাটা সেরকম থাকে না, প্রোটেকশান সে নেয় না, ও একেবারে ব্যাপারগুলো ছেড়ে দিল। ছেলেটাও ধীরে ধীরে আবার কন্ট্যাক্ট করছিল ওর সাথে, কিন্তু ছেলেটাও বলছিল যে কি পারফিউম ইউজ করিস তুই, তোর দিন রাত এরকম গা থেকে একটা উগ্র পারফিউমের গন্ধ বেরোয়। ওর বোনও আমাকে অনেকবার বলেছে যে দিদি যে বিছানাটায় শুতো না ম্যাম, সেই বিছানাটাতেও না ওই উগ্র পারফিউমের গন্ধটা থাকতো, ইভেন ঘরের মধ্যে ওই গন্ধটা ঘুরতো। তো তারপরে যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন কি হয়েছে, মানে যেদিন মেয়েটার কি সুসাইড করে, মানে যে বড় মেয়ে আর কি, যার ব্রেকআপ হয়েছিল বা যাকে নিয়ে এই কেসটা, সে বোনের সাথে সেদিন ঘরে শুয়েছে, আবার ওরকম চুপচাপ হয়ে গেছিলো, আবার হয়তো কিছু ব্যাড ড্রিমস আসছিল, কিন্তু ওরা সেগুলো আমাকে বলার সাহস হচ্ছিল না, কেন তো বন্ধ করেছে অনেক কিছু না, সো আমাকে তার কন্ট্যাক্ট করতে পারছে না। বেশি দিনও হয়নি, এই 1 সপ্তাহই। তো হঠাৎ ছোট মেয়েটা রাতে শুয়ে আছে, এই হয়তো 2-2:30 নাগাদ এই ঘটনা ঘটেছে। ও দেখছে হাতের ওপরে টপ 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 করে জল পড়ছে, ভিজে ভিজে, 1 ফোঁটা মুখে এসেও পড়েছে। তখন জল পড়ছে? হ্যাঁ জল। তখন আর ঘুমটা ভেঙে গেছে, যেই ঘুম ভেঙেছে এরম এরম পাশ ফিরেন তাকিয়েছে, পাশে প্রথমে দেখেছে যে দিদি নেই, মানে চোখটা খুলেছে পাশে দিদি নেই, তারপরে কোথায় গেলে এইরকম যে মানে 1 ফোঁটা পড়েছে, ওপর দিকে তাকিয়েছে, তখন দেখছে পুরো ঝুলছে। ওর দিদি ঝুলছে? হ্যাঁ, মানে পুরো ফ্যান থেকে ঝুলছে এবং যা হয় মানে ও তো অ্যাকচুয়ালি ওড়না দিয়ে ফাঁস দিয়েছিল গলায়, তো
ইউরিন পাস করে ফেলেছে, মুখ থেকে ব্লিডিং হয়েছে, তারই কিছু অংশ আর কি টপটপ করে ছোটো মেয়েটার গায়ে পড়েছে। এবার যেই তা চিন্তা করো, নিজের দিদি, তাকে সে ওই অবস্থায় দেখছে, সে কি করে সহ্য করবে? তারপর একটা বাচ্চা মেয়ে, হঠাৎ করে রাতের বেলা এরকম একটা দৃশ্য, ও একটা জোরে চিৎকার করে উঠেছে, চিৎকার করে সেন্সলেস হয়ে গেছিল। তো যাই হোক, এই এন্টায়ার ব্যাপারটা আমি শুনলাম। এরপর যেমন আমরা জানি অপঘাতে মৃত্যু হলে তার 4 দিনে কাজ করে। তো যেদিন মেয়েটার কাজ হলো, তার পরের দিন মৎস্যমুখ ছিল। তো আমরা ওর বাড়িতে ডেকেছিল, খুব ইচ্ছা না সত্ত্বেও, ছিল না, খুব ইচ্ছা ছিল না, তবুও যেতে হলো যেহেতু স্টুডেন্ট। তো গেছিলাম, খুব খারাপ লাগছিল। ওর মা নিজের মৃত বড় মেয়ের জন্য একটু লোটে মাছের তরকারি আর ভাত। তুমি এক্ষুনি বললে যে তুমি মৎস্যমুখে গেছিলে, হ্যাঁ, বাট অপঘাতে মৃত্যুতে কি মৎস্যমুখ হয়? না, হয় না, কিন্তু ওনাদের কুলপুরোহিত বলেছে যে এটা করো। আচ্ছা, খুব ফ্যামিলির মধ্যে এটা করতে হবে, আর মেয়ে যেটা যেটা ভালোবাসতো সেগুলো দাও। ওকে। আমরা জানি না, আমাদের তো দেখো বাঙালি, আমরা তো জানি যে অপঘাতে মৃত্যু হলে মৎস্যমুখ হয় না, 4 দিনে কোনো মতে কাজ 4 দিনে দোষ কাটানোর পুজোটা করা হয়, হয়ে ব্যাস হয়ে গেল। কিন্তু ওদের কুলপুরোহিত বা ওদের হয়তো এরকম আছে, তারা বলেছে, বা তাদের ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে আমি কিছু বলিও নি। তো তারপরে তা বললো যে আমি শুনলাম গিয়ে যে তার বাড়ির এই যে মেয়েটি মারা গিয়েছে, আমার স্টুডেন্টটা, সে খুব লোটে মাছ খেতে ভালোবাসতো। আচ্ছা, লোটে মাছ খেতে ভালোবাসতো, আর ওর মা মেয়ে ঠিক যেভাবে রান্না করলে ভালোবাসতো সেই রকম সব মানে রান্না করেছে। তার মধ্যে লোটে মাছ আছে, ঝুড়ো লোটে মাছ, সেটা আছে। তারপরে ওই যে সজনের ডাঁটা হয় শুক্তো দিয়ে, ওটাও নাকি খুব ভালোবাসতো। আর অপর দিকে মানে নিরামিষ আমিষ সব কিছু বেশ খেতে ভালোবাসতো। তোর মা বেশ গুছিয়ে সুন্দর করে মানে থালা টালা বাটি টাটি সাজিয়ে মাটির থালা বাটিতে ছাদে গিয়ে দিয়ে আসতে গেছে। আর ঠিক দেখো ওই সাউথ যে কর্নারটা যেখানে বসে রিচুয়ালটা করতো, আচ্ছা, ওটা একটা নোংরা জায়গা মতোই। এবার যেমন হয় না, আমরা বলি না যে মৃত ব্যক্তিকে খাবার দিলে একটু নোংরা জায়গায় দেওয়া ভালো, তো ওর মা গিয়ে ওইখানটাই থালা বসিয়েছিল। নোংরা জায়গায় দেওয়া ভালো? হ্যাঁ, কারণ দেখো যখন সে মারা যাচ্ছে তখন তো সে তো অপদেবতা, আর এটা তো দেখো একটা সুইসাইডের একটা কেস, তো সে তো তখন আর মানে সেরকম নয় যে তুমি তাকে খুব পরিষ্কার জায়গায় দেবে। এই জন্য বলে যে বাড়ির বাইরে বা কোথাও পিছন দিকে বা নোংরার মধ্যে এই খাবারগুলো থালায় করে দিয়ে আসতে হয়। সে কাক বেশে হোক বা বিড়াল হিসেবে হোক, সে এসে খেয়ে নেবে এবং পিছন ফিরেও দেখতে নেই, দিয়ে চলে আসতে হয়, পরে গিয়ে চেক করতে পারো। সেটাই ওর মা একদম ছাদে গিয়ে ওই সাউথ জোনটাতে গিয়ে দিয়ে এসছিল। যাই হোক, আমি দেখলাম কিছু পরে বাইরের রুম থেকে একটা বেশ মনে হচ্ছে একটা কিছু ঝামেলা ক্রিয়েট হয়েছে, একটা কথা শুনতে পাচ্ছিলাম। তো দেখলাম ওরা ছোট মেয়ের হাত ধরে, ওই বাড়ির যে ছোট মেয়ে মানে যে মেয়েটি মারা গেছে তার ছোট বোন, তাকে হাত ধরে সিঁড়ি দিয়ে নামাতে নামাতে নিয়ে আসছে। আর মেয়েটার মুখে টুকে ভাত লেগে আছে, হাতের মধ্যে মাছ লেগে আছে। হ্যাঁ, ওইভাবে মানে প্রায় ওর কোনো সেন্সই নেই, ওকে ধরে টেনে টেনে নামানো হচ্ছে নিচে। কি হয়েছে? তখন বলছে যে ওর মা যে মৃত মেয়ের আত্মার শান্তির জন্য যে মাছ ভাত এগুলো করে সাউথের ওই যে ছাদের দক্ষিণ দিকে রেখে এসেছিল, এই মেয়ে গিয়ে সেই নিজের মৃত দিদির খাবারটা ওখানে বসে বসে খাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এবং চিন্তা করে দেখো, লোটে মাছ এই মেয়ে একদম ভালোবাসে না, সজনের ডাঁটা এই মেয়ে একদম খায় না, মানে শুক্তো পছন্দই করে না, লোটে মাছ পছন্দই করে না, সেই খাবারগুলো খেয়েছে তৃপ্তি করে। আর যখন বাড়িতে খুঁজে পাচ্ছিল না ওকে ওর মা, তখনই ওর মায়ের স্ট্রাইক করেছে যে উপরে যায়নি তো, ওর মা গেছে, গিয়ে দেখছে যেরকম খাচ্ছে। তখন যা হয়, মা ভয় পেয়ে গেছে, ওকে টেনে নিয়ে এসছে নিচে। মেয়েটাকে নিচে নিয়ে আসা হলো, ওকে জিজ্ঞেস করছে কেন তুই করেছিস, কিরে? বাড়িতে স্বাভাবিক একটা খুব ভয়ের অবস্থা ক্রিয়েট হয়েছে। তারপরে তখন থেকেই চালু হলো, সবাই বলতো যে
ওর দিদি যে চলে গেল, বড় মেয়েটা যে চলে গেল, কিন্তু ওর গা থেকে একটা আতরের গন্ধ বেরোতো না, সেই আতরের গন্ধটা স্টিল বাড়িতে ছিল। আচ্ছা। এবং ওই আতরের গন্ধটা ধীরে ধীরে এই মেয়ের গা থেকে বেরোচ্ছিল, ছোট বোন, হ্যাঁ ওর ছোট বোনের গা থেকে বেরোতে শুরু করলো। এবং এর এই ছোট বোনটাকে বেশ কদিন যাবত ওর বাড়ির লোক লক্ষ্য করছিল যে ছাদে ওই যে দক্ষিণ দিকটাতে যেখানে ওর দিদি বসে রিচুয়ালগুলো করতো, ছোট বোনকে ওখানে বসে থাকতো। এবং ধীরে ধীরে শুরু হলো ওর ছোট বোনের গায়েও সেরকম আঁচড়, সেই রকমই রক্ত বেরিয়ে যাচ্ছে। এবং এর অবস্থা প্রায় এত খারাপ হয়ে গেছিলো, ওর মা আমাকে সঙ্গে, আমি যখন দেখলাম ওদের বাড়িতে যে ওকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নামাচ্ছে, ওর হাতে মুখে ভাত মাছ ভর্তি, আমি তখনই বুঝে নিয়েছিলাম যে এ কিন্তু পার্শিয়াল পজিশন হয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তে ওদের বাড়িতে এটা আমি বলিনি। পরের দিনই ওর মা এই বিষয়টা নিয়ে আমার সাথে আলোচনা করে, এবং তখন আমি বললাম যে ওর ওপরে নজর রাখবেন, একা একদম রাখবেন না, একা রাখবেন না, নজর রাখবেন, ও যেন ওই সাউথ জোনটা থেকে একদমই না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন, ও কিন্তু যেতে পারে। আর ও কিন্তু সুইসাইডের চেষ্টা করবে, কারণ ও দিদি চাইবে যে ও আসুক, বা যদি ও দিদির ডেমনের মারফত যদি সুইসাইড হয়ে থাকে তাহলে সেও চাইবে যে এ আসুক। তো তার জন্যই আমরা বলেছিলাম লক্ষ্য রাখতে। তুমি সাবধান করেছিলাম। এমন অবস্থা হয়েছিল যে মেয়েটা শুয়ে থাকতো, তো ধরো পাটা ছিঁড়ে গেছে, পা থেকে অনবরত রক্ত বেরিয়ে 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 বিছানা ভিজে যেত একদম। শেষের দিকে ওর মা তুলো দিয়ে রাখতো পায়ের নিচেটা, যাতে বিছানায় রক্তটা না, মোটা তুলো দিয়ে ব্যান্ডেজ করে দিত। গোটা গা কালো 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 ছোপ ছোপ হয়ে যাচ্ছিল। আর এটা এত র্যাপিড হয়েছে, উইদিন 2 উইকস। ছোট মেয়েটার? হ্যাঁ, উইদিন 2 উইকস। এবং কথাবার্তা সব কিছু ওর বড় দিদির মতো। দেখো, বোনের বোন একরকম হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু কিছু কিছু জিনিস দেখো, যতই ভাই বোন হোক ডিফারেন্স তো থাকে। ওর দিদি যেগুলো খেত ও সেগুলো খাওয়া শুরু করেছিল। ইভেনচুয়ালি যে ছেলেটা বাড়িতে, ওর বললাম না যে ওর বয়ফ্রেন্ড ছিল, যে আবার ধীরে ধীরে ক্লোজ হচ্ছিল ওর, সেই ছেলেটাকে ফোন করে করে এই ছোট মেয়েটি গল্প করতে চাইতো। আচ্ছা। তো এটা খুব অদ্ভুত ব্যাপার ছিল, কিন্তু এটা আমাদের বুঝতেও খুব সাহায্য করেছিল যে তার মানে কিন্তু ওর দিদির সোলটা ওর মধ্যে আছে। ছেলেটাকে ও পায়নি, বা পাওয়ার পর ওর যা যা ইচ্ছা ছিল সেই সব কিছু বোনের মধ্যে দিয়ে ও উপভোগ করতে চাইছিল। ওকে। কারণ সোল রূপ রস গন্ধ সেন্স করতে পারে, বাট খেতে পারে না, ভোগ করতে পারে না, এরকম একটা থাকে। মানে সদ্য সদ্য যদি কেউ মারা যায়, আর কোথাও না কোথাও ও নিজের বোনকে একটা মিডিয়াম হিসেবে ইউজ করতে চাইছে। একদম একদম। আর ওর বোন যেহেতু একটু হলেও এই রিচুয়ালসগুলো জানতো, ওর দিদির সমস্ত কিছু জানতো। তো যাই হোক, একদিন তো মানে ছেলেটা খুব বিরক্ত হয়ে মানে ওদের বাড়িতেই এসেছিল। বাড়িতে এসে ওর মাকে বলেছে যে এরকম আমাকে এরকম ফোন করছে, ফোন করে ও বড় মনার যে বোন, আমি তোকে বোনের চোখেই দেখি, ও ফোন করে আমাকে এইসব উল্টোপাল্টা কথা বলছে, হ্যান ত্যান। তো এগুলো তো স্বাভাবিক থাকলে মেয়েটা করতো না। তো এই নিয়েই তখন একটা আমরা এন্টায়ার ব্যাপারটা শুনি। তখন আমরা ঠিক করি যে ওর মিডিয়ামশিপ করব। ছোট মেয়েটার মিডিয়ামশিপ করব এই কারণে, যাতে যদি কোনো ইচ্ছা বা কোনো কিছু অপূর্ণতা থাকে ওর দিদির, কেন দেখো গয়ায় গিয়ে পিণ্ডদান করতে পারে, আমরা বলেছিলাম প্রেতশিলায় গিয়ে পিণ্ডদান করে দিতে, কিন্তু তারও একটা টাইমিং আছে, তার আগে করা যায় না। তো উই হ্যাড টু ওয়েট, আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো ওয়ে ছিল না। কিন্তু এই ছোট মেয়েটাকে বাঁচাতে হতোই, বাচ্চা মেয়ে। তো যাই হোক, যখন ও ভালো থাকতো ও খুব কাঁদতো, আর ও সবসময় বলতো যে ও স্বপ্ন দেখে যে ওকে না এরকম চেয়ারের সাথে শক্ত করে কেউ বেঁধে রেখেছে, চেয়ারের সাথে শক্ত করে কেউ বেঁধে রেখেছে। একদিকে দেখতো একটা ডেমন, হর্নওয়ালা একটা কালো লম্বা একটা ফিগার, দেখে ওর খুব ভয় লাগতো। আর একদিকে দেখতো যে ওর দিদির যখন খুব ওয়ার্স কন্ডিশন ছিল সেই সময় যেমন একটা হয়ে গেছিলো, ঠিক ওই রূপটা ওর দিদির দেখতো। এছাড়া এমন তো বহুবার নাকি হয়েছে যে ও বিছানায় শুয়ে থাকতো, ইভেন দুপুরবেলা কখনো যদি চোখ খুলতো দেখতো পাশে দিদি শুয়ে, মানে সোলটাকেই দেখতো।
ঠিক আছে, এই সব কিছু মেয়েটার সাথে হচ্ছিল। তা তখন আমি ওর মাকে বললাম যে আপনি অনেক কিছুই সামনে থেকে বুঝতে পারেননি, আমি অনেক কিছু ওকে করতে বলেছিলাম, সেগুলো কিন্তু লাস্টের দিকে সব স্কিপ করে গেছে, সবটাই। তাহলে এখন কি করবেন বলুন? ছোট মেয়েকে বাঁচাতে গেলে কিন্তু কোনো যা যা রিচুয়াল বলবো, যা বলবো, কিচ্ছু বাদ দেওয়া যাবে না, কিন্তু সব কিন্তু ওকে করতে হবে, আপনাকে সাহায্য করতে হবে। তখন ওর মা বলল যে আমার যা হয়ে যায় হয়ে যাক, আমার মেয়েকে আমি বাঁচাবোই, বড় মেয়েকে তো আমি বাঁচাতে পারি না, আমি ছোটোকে বাঁচাবো। তো অ্যাট লাস্ট আমরা যত রকম রিচুয়াল করার দরকার আমরা করেছিলাম। একটা অদ্ভুত ব্যাপার এটা হয়েছিল যে জানি না কেন ছোট মেয়েটা, আমি তো বলছি যখন পার্শিয়াল পজিশন থাকতো তখনও ছেলেটার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতো, সব ঠিক আছে, কিন্তু মেয়েটার মনে ছেলেটার জন্য একটা, মানে ছোট বোনটারই ছেলেটার জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছিল। মানে ছোট বোনটার তৈরি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। সেটা যখন পজিশন থাকতো না তখনও এবং ওই ছোট বোনটা কিন্তু মানে এটা আমার কাছে স্বীকার করেছিল, বলেছিল যে জানি না কেন ম্যাম আমার সৌভিকদাকে খুব ভালো লাগে। সরি, নামটা আমি করেই ফেললাম। এটা কোথাও না কোথাও কি তোমার মনে হচ্ছে না যে সেই স্পিরিটের ইনফ্লুয়েন্সে ওর মধ্যে ঢুকে গেছে? হতে পারে, কেন সবসময় সাবকনসিয়াস মাইন্ডে যদি সেই ব্যাপারটা চলে তাহলে সেই একটা ছাপ পড়া কি খুব কঠিন তার মনের মধ্যে। তো তখন আমরা আমাদের যে টিম আছে আর আমাদেরও সিনিয়র আছে, কেন যেহেতু একটা খুব ক্রিটিক্যাল কেস আর ডেমনিক একটা ব্যাপার আছে, তো সেখানে তুমি এক্সরসিজম বলো আর যাই বলো ব্যাপারটা খুব কঠিন আর খুব সিরিয়াস হতে চলেছে। আর দেখো কতটা একটা টেন্ডারনেস আছে ব্যাপারটা, কতটা সফট একটা ব্যাপার, ডেলিকেট। কেন কি তার মেয়ে, বড় মেয়ে অলরেডি মারা গেছে, তার মা অল দি টাইম আমাকে রিকোয়েস্ট করছে আমার ছোটো মেয়েকে বাঁচান। আমরা কাজটা অরিত্র এত টেনশনে করেছি যে এই মেয়েটার যদি এরকম কিছু হয়ে যায় তাহলে বোধহয় আমি নিজে আর ক্ষমা করতে পারবো না। তো যাই হোক, ওর অনেক দিন ধরে এসব চলেছিল। ওকে ওর দেহ থেকে যে ডেমনিক এনার্জি, অ্যাকচুয়ালি দুটো সোল ছিল, সোল তো বলবো না, দিদির সোল ছিল একটা, আর ওর ডেমনিক এনার্জিও অ্যাটাক ছিল, সেও ছিল ওর মধ্যে। তো আস্তে আস্তে দুজনকেই করা হলো। ওর দিদির সাথেও কথা বলা হলো মিডিয়ামশিপের মাধ্যমে। ওর দিদি বলল যে হ্যাঁ আমিও মুক্তি চাই, আমি আর পাচ্ছি না, কিন্তু মুক্তি তো সস্তা নয়, ওর তো মুক্তি হবেই না, অপঘাতে মৃত্যু। আর আমরা সবাই জানি যে সুইসাইড করলে সোল রিলিজ হয় না। তো যাই হোক, সেই কথাটা আমরা রাখতে পারিনি ওর, কিন্তু ও যা যা কিছু ওর ইচ্ছা ছিল, ও ছেলেটাকে কিছু বলতে চেয়েছিল, সেটা খুবই পার্সোনাল, আমি চাইছেন এখানে ডিসক্লোজ করতে। আমি সেই ওর যে মেসেজটা আমি ছেলেটিকে পৌঁছে দিই, ছেলেটি জানতে পারে এবং তাতে ওর সোলের অন্তত একটু শান্তি হয়েছে, আমি এটা বলতে পারি। এবং ছোট বোনটাকে আমরা প্রথমেই তো ওর দিদির পজিশন থেকে রিলিভ দিই, প্রথমে ছোট বোনটার ওপর থেকে ওর দিদির যে সোলটা ছিল সেটাকে আমরা রিমুভ করি, তারপরে আমরা ডেমনিক এনার্জির এগেনস্টে, তুমি জানো যে দেখো অরিত্র, যদি কাউকে বেলহর নামক কোনো ডেমন অ্যাট্যাক করে বা পজেস্ট করে, একমাত্র স্পিরিচুয়াল প্র্যাকটিস ছাড়া আর কোনো ওয়েই নেই তাকে বাঁচানোর, কোনো ওয়ে নেই। তো এই সমস্তটা ওর উপরে নির্ভর করছিল, প্লাস আমাদের উপরে। আমরা তো প্রেয়ার করেইছি, প্রেয়ার তো করতেই হয়, যতটা সম্ভব আমরা প্রেয়ার করে গেছি, ঈশ্বরের নাম করেছি, নৃসিংহ কবচ, যেটা মানে কি বলবো, এদিকে একটা ডেমন আর তবু আমরা নৃসিংহ কবচ ওকে দিলাম, পুরো ননভেজ খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল ওর জন্য। এবং অদ্ভুতভাবে মেয়েটাকে খুব গাইড করেছি, মানে ভীষণ গার্ডে রাখার ছিল মেয়েটাকে, ভীষণ আমরা সাবধানে রেখেছিলাম। অদ্ভুতভাবে 1 মাস পর থেকেই মেয়েটার গা থেকে আতরের গন্ধটা আসা বন্ধ হয়ে গেল। আচ্ছা। এবং ওই যে গায়ে যে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল এবং উঠে দাঁড়ালেই কালো রক্ত মাটিতে পড়ছিল পা থেকে, এতটা খারাপ অবস্থা হয়ে গেছিল, সেটা ওই ঘাগুলো শুকোতে আরম্ভ করলো। আচ্ছা। এবং দেখা গেল 1.5 মাসের মাথায় আমরা ছোট মেয়েটাকে পুরোপুরিভাবে এই ইভিল এনার্জিগুলোর থেকে রক্ষা করতে পারলাম, ওকে ফ্রি করতে পারলাম। দুঃখ একটা রয়ে গেল, ওই যে বললাম প্রথমে যে ফেলিওর হয়েছি, সেটা হচ্ছে বড় বোনটার ক্ষেত্রে।
ওকে আমরা পারলাম না, কেননা দেখো সবাইকেই কোঅপারেট করতে হয়। ও যদি কোঅপারেট করতো ফুললি তাহলে ওকে অবশ্যই বাঁচিয়ে নেওয়া যেত, কিন্তু ছোট বোনটা সত্যি কোঅপারেট করেছিল। আমরা আরও বেশি করে লক্ষ্য দিয়েছিলাম, অনেক বেশি ওর জন্য প্রেয়ার করা হয়েছিল, নৃসিংহ কবচ দেওয়া হয়েছিল, নৃসিংহ কবচ ওকে পাঠ করতে বলা হয়েছিল, এবং স্পেশালি ওর জন্য বাড়িতে আমরা নৃসিংহদেবের পুরো বড় ছবি লাগাতে বলেছি। এখন এটা তো তোমাকে বলছি সেই 2023-এর ঘটনা বললামই, কেসটা পুরোপুরি সলভ হতে হতে 2024-এর মাঝামাঝি হয়ে গেছিল। এখন শি ইজ পারফেক্টলি অলরাইট, একদম ভালো আছে। আমরা কাজ করছি, আমরা প্রেয়ার করছি। ওর মেয়েটির যে বড় মেয়েটা যে মারা গেছিলো, সেই আমার স্টুডেন্টের বাড়ির লোকের অনুরোধে যে আমরা প্রেয়ারটা চালিয়ে যাচ্ছি যাতে বড় মেয়েটার সোলটাকে মুক্তি তো দেওয়া যাবে না, একটু যাতে শান্তি দেওয়া যায়। তো এইটাই ছিল ঘটনাটা, মানে আমার কাছ থেকে দেখা খুব করুণ একটা ঘটনা। মানে এমনই একটা ঘটনা, সেই মেয়েটা এতটাই ডেসপারেট ওয়েতে গিয়ে সেই ছেলেটাকে ফেরত আনতে চাইলো, হ্যাঁ, যে মেয়েটার নিজের জীবনটা চলে গেল। হ্যাঁ একদমই। আমাকে একটা কথা বলো, এই যে তুমি বেলহর নামক ডেমনের কথা বললে, বেলহর হতে পারে, বেলিয়াল হতে পারে, বাহামত হতে পারে, অ্যাসমডিয়াস হতে পারে, এই যে বিভিন্ন ডেমনদেরকে মানুষজন ইনভোক করে বা সামন করে নিজেদের পার্সোনাল আনফুলফিলড ডিজায়ারকে ফুলফিল করার জন্য, এটা কি সত্যি হয়? মানে এই ডেমন বা স্যাটানিক এনার্জিগুলোকে সামান বা ইনভোক করার পরে কি নিজের এই আনফুলফিলড ডিজায়ারকে মানুষ ফুলফিল করতে পারে, নাকি শুধুই এগুলো কাইন্ড অফ আ ডিমনিক ট্র্যাপ সেই আত্মাকে পুরোপুরি নিজের বশে করার জন্য? দেখো আমি একটা কথা বলি, ট্র্যাপ তো বটেই, কেননা ডেমোনোলজিতে ডেমনসরা কী চায়? তাদের প্রচার, ঠিক আছে, এবং তাদের যাতে কমিউনিটি বাড়ে। তো বেসিক্যালি এরা যে ইচ্ছাটা তুমি করছো ধরো, সেটাকে ফুলফিল করে ঠিকই, কিন্তু সেটা চিরস্থায়ী হয় না, বা কিছুদিন স্থায়ী হলো, ততদিনে তোমার সোল ট্র্যাপ হয়ে যায়, কারণ এই ধরনের এনার্জি বা এন্টিটি যখন তোমার হয়ে কাজ করবে, এদের এনার্জি আমাদের থেকে অনেক হায়ার, তো এরা যখন আমাদের কাজ করছে, তো এটা আমার পার্সোনালি মনে হয় যে কোথাও না কোথাও কিছু তো একটা ট্রানজাকশন থাকবেই। শুধু শুধু এরা আমাদের কাজ করবে না, তার বিনিময়ে এদেরকে কিছু দিতে হয়। অ্যাবসলিউটলি। ওকে, তো এই যে ঘটনাটা তুমি আমাকে বললে, এই ঘটনায় কি মেয়েটা তো মারা গেল, হ্যাঁ, সে আত্মহত্যা করলো, আত্মহত্যা করার পরেও কি তার সোলটা কি ডেমনিক্যালি ট্র্যাপড ছিল? হ্যাঁ, অ্যাকচুয়ালি তার তো ওই ডেমনিক পাওয়ারের জন্যই তো সে, তাকে তো একরকম কি বলবো, হিপনোটাইজ করে তাকে সেটটা করানো হয়েছিল। তো সে কিন্তু মারা যাওয়ার পরেও তার সোলটা কিন্তু রিলিজ হয়নি, এখনও সে ওই ট্র্যাপেই আছে। আচ্ছা, ঠিক আছে। তার এই যে বলেছিল না যে আমি হয় তোমার সোলকে নিয়ে যাব, নয় ওর সোলকে নিয়ে যাব, তখন তো মেয়েটা সেকেন্ড অপশনটা বেছে নিল যে না ঠিক আছে তুমি সম্ভোগ করতে পারো, ও বলেছিল না। তো অবশেষে কি হলো, যখন ও প্রোটেকশনটা পেল, সম্ভোগ আর করতে পারলো না, সেই ডিজায়ার ওর বাধা পড়ে গেল, তখন ওর সোলটাই নিয়ে চলে গেল। এটাই করেছিল। এবং এখনও আমরা একবার অলরেডি 2024-এর জুলাই মাসে আমরা মিডিয়ামশিপটা করেছি। এত ক্লোজ করা যায় না, কেন অনেকগুলো ও পাতার লোকে চলে যায়, যারা সুইসাইড করে তারা পাতার লোকে চলে যায়। তো সেখান থেকে উঠে একটা সোল তার জার্নি করে কতগুলো স্টেপ পার করে আসা এবং প্রশ্নের উত্তর দেওয়া তার পক্ষেও খুব কঠিন। আর অনেক সময় তো সোল এত জেদি হয়ে যায়, এত ডেসপারেট হয়ে যায়, সে ফিরতেই চায় না, তো তাকে ফেরানো কঠিন হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই আমরা এখন আর মিডিয়ামশিপটা করব না, আমরা আবার হয়তো 2026 পড়লে করব। তখন স্টেটটা একবার দেখার চেষ্টা করব যে কতটা রিলিজ হয়েছে, কারণ ও তো আর কিছু করতে পারছে না, যা কিছু আমাদেরকেই প্রেয়ার করে করতে হচ্ছে। মুক্তি দেখো ও পাবে না, ওর যতদিন এখন জীবন বাকি ওকে এই সোল হয়ে থাকতে হবে, প্রেতাত্মা এখন প্রেত জনিতে আছে। কিন্তু আমরা একটুখানি ওর জন্য বেশি করে প্রে করছি, ওর মাও কিছু রিচুয়াল করছে,
এই কারণে করছে যাতে যে ডেমনিক এনার্জির আন্ডারে ও আছে ওর সোলটা যেন চিরকালের মতো একদম মানে প্রেতজনের মানে পাতাল সুতল ভূতল থাকে না, রসাতল তারপরে পাতালে গিয়ে যেন ট্র্যাপ না হয়ে যায় চিরকালের মতো, তাহলে তো আর মুক্তিই হবে না, না ও তো ফেসেই গেল। তো সেটা যাতে না হয়ে যায় সেই বিষয়টার উপরে এখন আমরা কাজ করছি এই মুহূর্তে। মেয়েটা নিজের মৃত্যুর পর তার বোনকে পজেসড করলো। হ্যাঁ, তো এটা কি পিওরলি কোনো ডিমনিক ইনফ্লুয়েন্স ছিল, নাকি প্রেতজনিতে ট্র্যাপ হয়ে যাওয়ার পরে সে নিজেই নিজের বোনকে অ্যাট্রাক্ট করছিল? ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন মেয়েটা সুসাইড করলো, তো আমরা এটা খুব ভালো করে আরেকটা হয়তো তুমি জানবে যে যখন কেউ পজেসড হয় তার অরা যদি ব্রেক হয়ে যায় কোনো কারণে বা তার ইমোশন যদি মারাত্মক হাই থাকে, তো পজেসড হওয়ার ওখানে চান্স অনেক বেড়ে যায়। আচ্ছা, মেয়েটি যখন সুসাইড করেছিল সেই মুহূর্তে ওর সোল ওখানেই ছিল, আর মিনিমাম এর বোনটা দেখার প্রায় ঘন্টাখানেক আগে হয়তো মেয়েটা সুসাইড করে থাকবে। এটা আমাদের ধারণা যে খুব সাথে সাথেই কিন্তু মেয়েটা দেখেনি, কারণ খুব সঙ্গে সঙ্গে হলে মেয়েটা পজেসড হতো না। আচ্ছা, যেমন আমরা বলি না, ধরো একজন মারা গেছে, আমাদেরকে কি বলে বলো তো, মরাটাকে ছুঁয়ে কাউকে বসে থাকতে হবে, ডেড বডিকে। কেন বলে? দেহর সমস্ত দাঁড়, পায়ের দুটো বুড়ো আঙুলকে বেঁধে দেয়, নাকের ফুটোতে তুলো দেয়, কানের ফুটোতে তুলো দেয়। কেন করে এগুলো? যাতে শরীরের কোনো ছিদ্রর মধ্যে দিয়েই সেই আত্মা আবার দেহে প্রবেশ করতে না পারে। আর সায়েন্টিফিক কিছু কজ আছে যে জীবাণু এগুলো যেন না নির্গত হয় বাতাসে, যেগুলো মিশে যেতে পারে, তো দুরকম কজই আছে। তো এখানে ব্যাপার যেটা হয়েছিল, মেয়েটা আমার মনে হয় ঘন্টাখানেক হয়েছিল কি তার বেশি সুইসাইড করে ওর বডিটা ঝুলছিল। এবার চট করে বাচ্চা মেয়ে তো হট করে দেখে ওরকম ভয় পেয়ে গেছে, ওর অরাটার সাথে সাথে ব্রেক হয়ে গেছে, আর ওর সোলটা সেই মুহূর্তে ঘরেই মজুদ ছিল, ওকে পজেসড করে নিয়েছে। এইটাই হয়েছিল। কেন মেয়েটাকে যদি আমি অবশ্য এটাও ঠিক যে ছোট মেয়ের মধ্যে কিন্তু ডেমনিক এনার্জি আমরা লক্ষ্য করেছিলাম, সেটাই কারণে হয়েছিল যে আগের থেকে ওর দিদিটা যেহেতু ডেমনের আন্ডারে ছিল, ওর সোলটা ওখানে ট্র্যাপ ছিল, সেই জন্য হয়তো ডেমনেরও কিছু ইনফ্লুয়েন্স এই মেয়ের মধ্যে আমরা দেখেছি। কিন্তু ডেমন ওকে পুরোপুরি কিন্তু একে পজেস্ট করেনি, কেন একে যদি ডেমন পজেস্ট করে নিত তাহলে হয়তো ওকেও ফিরিয়ে আনা যেত না। এই যে বড় বোনটা যে আত্মহত্যা করে মারা গেল, তার আগে তুমি বলছো যে কোথাও না কোথাও সেখানে একটা ডিমনিক ইনফ্লুয়েন্স ছিল। হ্যাঁ, তো মৃত্যুর পর যদি সেই মেয়েটার আত্মা ডেমনিক ডাইমেনশনে ট্র্যাপ হয়ে যায়, কারণ সেই স্পিরিটটা যদি ডেমনিক্যালি ট্র্যাপ থাকে তাহলে সে ডেমনিক ডাইমেনশনে ট্র্যাপড হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে একটা সাধারণ আত্মহত্যা করা আত্মার চেয়ে তার মুক্তির পথে রিকভারিটা কতটা জটিল হতে পারে? হ্যাঁ, অনেক বেশি জটিল। কারণ এক্ষেত্রে কি হয়, সাধারণ যারা ধরো সুসাইড করে তাদের একটু স্বাধীনতা অ্যাটলিস্ট থাকে। হ্যাঁ, কীরকম স্বাধীনতা? যে স্বাধীনতা বলতে ইন দ্য সেন্স যে সে অন্তত এদিক ওদিক মুভ করতে পারবে, তার যাওয়ার জায়গা আছে, সে যেখানে ইচ্ছা গেল, বা যদি কোনো কাউকে কিছু বোঝাতে চায় সে কিন্তু আকার ইঙ্গিত ইত্যাদি বোঝালো। হ্যাঁ, কিন্তু ডেমনের দ্বারা যদি তার মৃত্যু হয় সুসাইড করে, তখন তার এই ফ্রি উইলটার থাকে না, সে যাই করতে যায় তাতে ডেমনের সম্মতি লাগে, মানে নিজস্ব এক্সিস্টেন্সকে ফিল করানোর ক্ষমতাটা হারিয়ে ফেলে। হ্যাঁ, আবার যদি ডেমন ওকে পাওয়ার দেয়, ডেমন ওকে পারমিশন দেয়, তাহলে ও বিভৎস রকমভাবে নিজের এক্সিস্টেন্সটা বোঝাবে, যেটাই ছোট মেয়েটার ক্ষেত্রে হলো। ও তো ডেমনিক ট্র্যাপে ছিল, তাই না? সেক্ষেত্রে ও ডেমনের কথা ছাড়া, ডেমনের পারমিশন ছাড়া একে কি পজেস্ট করতে পারতো? আমি জানতে চাইছি যে আমাদের মাদার নেচার তো আমাদের জন্য কিছু রুলস বানিয়ে রেখেছে, একদম আমাদের ইউনিভার্সে আমাদের জন্য কিছু রুলস আছে। তো সেই চেনটা ব্রেক করা ইজ ইকুয়ালস টু আত্মহত্যা করা বা সুইসাইড করা। একদম। তো এটা একটা ডিমনিক ইনফ্লুয়েন্সে মেয়েটা সুইসাইড করেছে, এবং সুইসাইড করার পর সে একটা ডিমনিক ডাইমেনশনে ট্র্যাপড হয়ে গেছে। হ্যাঁ, সাধারণ যারা আত্মহত্যা করছে
তারা তো আমাদের মাদার নেচারের মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে, বা সে সার্ভাইভ করছে, সে প্রেত জনি থেকে বিলং করছে। বাট যেই আত্মাটা এই ডেমনিক ডাইমেনশনের মধ্যে ট্র্যাপড হয়ে গেছে, তার পক্ষে মুক্তি পাওয়া কতটা কঠিন? তার জন্য মুক্তি পাওয়াটা অনেক বেশি কঠিন, কারণ তাকে তো মুক্তি এই মহাজাগতিক শক্তিতে বিলীন হওয়ার আগে তাকে তো ডেমনের এনার্জি থেকে বেরোতে হবে। এক্স্যাক্টলি। তাহলে সেই রিচুয়ালটা আগে আমরা ওই জন্য করছি, ওর জন্য যে ডেমনের যে ও একটা চক্রভিউ যেটাকে বলে এনার্জির মধ্যে ফেসে গেছে, সেইখান থেকে আগে ওর সোলকে রিলিজ করতে হবে, তারপরে ওর মুক্তির ব্যাপার, তারপরে ওর মুক্তির ব্যাপার। এবার এখানে একটা হয়, ধরো ওর আয়ু আরও 40 বছর ছিল, ও প্রেতজনিতেও যদি নর্মালি সুইসাইড করতো, প্রেতজনিতেও 40 বছর থাকতো, এর মধ্যেও 40 বছরই থাকবে, এই ডেমনিক ট্র্যাপেও কিন্তু 40 বছরই থাকবে। কিন্তু নর্মালি যারা সুইসাইড করে তাদের প্রেতজনিতে যেরকম সাফারিং থাকে, ডেমনিক এন্টিটির আন্ডারে থাকলে সেই সাফারিংটা অনেক বেশি হয়, সেটা অনেক বেশি হয়। আমরা জাস্ট সেটাই চাইছি, দেখো মুক্তি তো সেমেই হয়ে যাবে, কিন্তু তবু কেন আমরা চাইছি যে ও ফ্রি হোক? কারণ এমনও হয় তার ফ্রি উইল থাকে, কাকে পজেস্ট করব, কাকে করব না, কি আমার করণ বা আমি কি করতে পারি বা করব না। ডেমনিক এন্টিটির আন্ডারে থাকলে সেই ফ্রি উইল থাকে না, ডেমন যাকে চাইবে ওকে তাকে পজেস্ট করতে হবে। ঠিক আছে, খুব সাংঘাতিক বিষয়। কিন্তু তো সেই যে একটা সাফারিং, সমানে সাফার করছে একটা সোল, তার থেকে তো রিকভারি করাটা দরকার, যার জন্য আমরা বলি মুক্তি ওই টাইমেই পাবে, মুক্তি নিয়ে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যদি ডেমন খুব শক্তিশালী হয় এবং আফটার 40 ইয়ার্স যদি আয়ু ওর ওই 40 বছর থাকে, 40 বছর বয়সের পরে ওকে কিন্তু জিজ্ঞাসা করবে, ডেমনই ওকে এই অফারটা দেবে যে তুমি থাকতে চাও না যেতে চাও। আচ্ছা। এবং তার আগে ওকে এমন এমন ওই প্রেতজনিতকে এত সুন্দর সুন্দর সিচুয়েশন দেওয়া হয় যে কোনোভাবে না ওই যে ওই ব্যাপারটার মধ্যে ওই টাইম জোনে ওই স্টেটে ওর ভালো লাগে থাকতে। আর একবার যদি ওই ইনফ্লুয়েন্সড হয়ে গেল, ধরো ও ওইটাকে ভালো লেগে গেল, গিয়ে ডেমন যখন ওকে বলছে তুমি থাকবে নাকি যাবে, কেন পোর্টাল ওপেন হয়েছে, নেচার বলছে 40 ইয়ার্স হয়ে গেছে, তোমার এটা জীবদ্দশায় থাকার কথা ছিল, এবার তোমার হয়ে গেছে, তুমি যাবে নাকি এই সৌন্দর্য, এই সুন্দর জায়গা, এই তুমি রাজা ডেমনিকের, তুমি এই অধিকার ভোগ করবে, কি করবে, তুমি এখন অনেক পাওয়ারফুল, তুমি কি করবে? তখন অনেক আত্মা যারা পথভ্রষ্ট হয়ে তারা মেনে নেয় যে আমরা এখানেই থাকবো স্যাটার্নের আন্ডারে, তখন তারা একদম ওই শয়তানের জগতের লোক হয়ে যায়। যেই সমস্ত জীবিত মানুষরা এই ডিমোনোলজি ফলো করে, আমি এর আগে একজন ডিমোনোলজিস্টের সাথে পডকাস্টও করেছি, তো যারা এই ডেমোনোলজি ফলো করে, দেখো একটা কথা বললি, আমি এটা মনে করি যে তোমার ভাগ্যে যেটা নেই সেটা যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে তন্ত্রের সাহায্য নিতে হবে। হ্যাঁ, তন্ত্র সেখানে কাজ করে যেখানে তোমার ডেস্টিনি কাজ করে না। হ্যাঁ, রাইট। তো কোথাও না কোথাও এই যে ডেমোনোলজি, তন্ত্রে কিন্তু আমরা মায়ের শক্তি দিয়েই কাজ করছি, দশমহাবিদ্যা হোক বা অন্যান্য শক্তি দিয়েই আমরা কাজ করছি। বাট ডেমোনোলজিতে যারা যারা ডেমোনোলজি নিয়ে কাজ করছে বা যারা ডেমোনোলজির রিচুয়ালস অ্যাপ্লাই করে নিজেদের আনফুলফিল্ড ডিজায়ারকে ফুলফিল করছে, তারা তো কোথাও না কোথাও তারা একটা নেগেটিভ এন্টিটির দ্বারা ইনফ্লুয়েন্স বা তাদের আন্ডারে গিয়ে কাজ করছে বা তাদেরকে সাথে নিয়ে কাজ করছে। তো এতে একটা নির্দিষ্ট যে আমাদের অরা থাকে সেটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাচ্ছে। তো এদের ক্ষেত্রে কি হতে পারে, ফিউচার কি হতে পারে? আমি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের ফিউচারের কথা বলছি না, আমি বলতে চাইছি যে আফটার ডেথ এই মানুষগুলো যারা ডেমোনোলজি নিয়ে কাজ করে বা যারা ডেমোনোলজির রিচুয়াল অ্যাপ্লাই করে নিজেদের লাইফে, তাদের তো কার্মিক চক্রটা কোথাও না কোথাও নষ্ট হচ্ছে। তাদের আফটার ডেথ লাইফটা কিরকম হতে পারে? হ্যাঁ, এই বিষয়ে আমি অরিত্র একটা কথা বলতে চাই যে দেখো, ডেমোনোলজি ইন দ্য সেন্স বা ধরো তন্ত্র সাধনা যাই বলো না কেন, কিছু অফারিং তুমি তাকে কিছু দেবে, তার পরিবর্তে সে দিচ্ছে, তাই তো? যারা ডেমোনোলজি নিয়ে কাজ করছে বা পড়াশোনা করছে বা এই ফিল্ডে ধরো আছেন, আমি তাদের যথেষ্ট সম্মান দিয়েই বলছি, এই যতক্ষণ তারা অফার যেগুলো করছে সেগুলো একদম পারফেক্ট টাইমের মধ্যে, পারফেক্ট অ্যামাউন্টে ঠিকভাবে দিয়ে যেতে পারবে, ততক্ষণই ডেমন তার, না হলে 2 মিনিট লাগবে না তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে।
যে রিচুয়াল করছে তাকেই পজেস্ট করে দেবে। আর খুব পসিবিলিটিস থাকে আফটার ডেথ তারা ট্র্যাপ হয়ে যাবে ডেমনের আন্ডারে। কারণ দেখো, সে জীবিত অবস্থায় তো তার হয়ে প্রচার করছে, তাকে নিজের গড ভেবে নিচ্ছে, তাকে নিজের দুনিয়া ভেবে নিচ্ছে। তাহলে জীবিত অবস্থাতেই যখন তুমি এতটা তার প্রতি, দেখো আমাদের গীতাতে কি আছে, তুমি যদি পিতৃপুরুষের পুজো করো পিতৃলোকে যাবে, বিষ্ণুর পুজো করলে বিষ্ণু লোকে যাবে, আর যদি তুমি রাক্ষসের পুজো করো তো রাক্ষস লোকে যাবে। নর্মাল ব্যাপার। তুমি সারা জীবন ওয়ার্শিপ করছো ডেমনের আর মৃত্যুর পরে স্বর্গ চাইবে, এটা তো হয় না। কারেক্ট। আর আমি অনেককে এটা বলতে শুনেছি, আমার যারা বন্ধু বান্ধব যারা হয়তো ডেমনের নিচে কাজ করছে, বলে আমি পুজোও করি, আবার আমি সকালে 2 ঘন্টা পুজো করি, রাতে গিয়ে ডেমনের সেবা করি। আমি মনে করি অরিত্র, ইট ইজ নট পসিবল, একদম পসিবল না। আমি একই সাথে আলো এবং অন্ধকারকে রাখতে পারি না। এইটা আরও সাংঘাতিক একটা ব্যাপার। আমি জানি আজ অনেকেই শুনছেন, আমি সকলকে বলবো খুব সাবধান। এগুলো কোনো ছেলে খেলার ব্যাপার নয় যে আমি একটা ওয়েবসাইট আমি দেখলাম প্ল্যাটফর্মে যে এই এখন দেখি প্রায়শই দেখি সবুজ কালি দিয়ে লিখে ফেলো, ওই ডেমনের নাম লেখো, হ্যাঁ একটা ধরো ক্লয়ের নাম লিখে দাও, একটা সাইন আছে ওটাকে রেখে দাও, রিচুয়াল করো, সাডেন মানি, অনেক কিছুই দেখি। কিন্তু এটা আমার সত্যি বলছি, আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ অডিয়েন্সকেও আমি বলবো যে দয়া করে তোমরা কেউ না বুঝে এই জিনিসটা করো না। কেননা যখন আমার এই স্টুডেন্টটার সাথে এই ঘটনা হয়েছিল, ও একটা জিনিস দেখে হয়তো পুরোপুরি নলেজ গ্যাদার না করে ব্যাপারটাতে ঢুকে পড়েছে, যখন ফেঁসে গেছে না, তখন ওই লেডিকে অনেকবার মেসেজ করেছে, অনেক যোগাযোগের চেষ্টা করেছিল, ও কোনোভাবে কন্ট্যাক্ট করেনি। সেটা আমার স্টুডেন্ট আমায় বলেছিল। কারণ এগুলো তো দেখো তারা তাদের প্রচার করছে। তা আমি বলবো ডেমোনোলজি যারা করে দে আর অলসো নট ভেরি সেফ। গতি একটাই মৃত্যুর পরে, নরক। আই এম সো সরি, আমি এটা বাধ্য হলাম বলতে। না, এটা তো ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট, এটা তো ফ্যাক্ট। কারণ এই প্রশ্নটা আমার তখনও হয়েছিল যে একটা মানুষ যে সারাটা জীবন ধরে সে দৈত্য দানবের পুজো করে যাচ্ছে, এটা কোথাও না কোথাও একটা ডার্ক এনার্জির পুজো করা। কারণ তুমি, আমাদের লক্ষ্য হওয়া উচিত আমরা আলোর দিকে এগিয়ে যাবো, বাট তুমি কোথাও না কোথাও আনফুলফিল ডিজায়ার, মানে তুমি যেটা আমাদের ভাগ্যেই নেই সেটাকে পাওয়ার জন্য, হ্যাঁ তন্ত্র হোক বা দশমহাবিদ্যার অ্যাপ্লাই করে যখন মানুষ নিজের ডেস্টিনিকে চেঞ্জ করতে যায়, সেটা অনেক কঠিন এবং অনেক ধৈর্য ধরতে হয়, অনেক কঠিন হয় সেটা, আর অনেক অপেক্ষা করতে হয়। বাট ডেমোনোলজি দিয়ে আমি অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, কারণ আমার কন্ট্যাক্টে তো এরকম অনেকেই আছে এই কাজের সূত্রে, তো আমি দেখি যে 72 ঘন্টার মধ্যে তোমার এই রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। এবার তারা স্ক্রিনশটগুলোও পোস্ট করে যে ক্লায়েন্ট যখন বলে এই কথাগুলো যে আমার চাকরি হয়ে গেছে বা আমার স্যালারি বেড়ে গেছে, আমার ব্লকেজ মানি যেটা আটকে ছিল সেই ব্লকেজটা কেটে গিয়ে আমার টাকা চলে এসেছে, তো এত তাড়াতাড়ি যখন কাজ করছে। তো আমার সেটাই প্রশ্ন যে যারা এত ক্লোজভাবে ডেমনের সাথে অ্যাটাচড রয়েছে, তাহলে তাদের তো অরা বলতে আর কোনো কিছুই নেই, তাই তো অরা কোথাও না কোথাও ভেঙেই গেছে পুরোপুরি। তো তাদের আফটার ডেথ কি হয়, মানে কি হতে পারে? যা বললাম, আমাদের অরার তো 7টা কালার থাকে না, আর মহাশূন্যের ওই ডার্ক। কিন্তু যখন কেউ ডেমনের সেবা করে বা ডেমোনোলজি নিয়ে কাজ করে, তখন পুরোটাই ডার্ক হয়ে যায়, তখন আর রেনবো থাকে না। আমাকে একটা কথা বলো তো, এটা নিয়ে রিসেন্টলি তো প্রচণ্ড পরিমাণে এই কথাটা বা এই ওয়ার্ডটা ইউজ করা হয় যে অরা, ইয়েস, ঠিক আছে, আগে কিন্তু আমরা শুনিনি। না না না, এটা রিসেন্ট 1-2 বছরে এই অরা ওয়ার্ডটা কিন্তু আমরা প্রচুর শুনছি। অ্যাকচুয়ালি এই অরা বস্তুটা কি? আমাদের শরীর আমরা যেমন দেখছি স্থূল শরীর, এর মধ্যে আরো অনেকগুলো সূক্ষ্ম শরীর আছে। টোটাল 7টা বডি আছে আমাদের শরীরের ভিতরে, একদম ছোট্ট। তো ভগবান যেমন আমাদের গার্জিয়ান অ্যাঞ্জেল থাকেন, তো আমাদের একজন গার্জিয়ান অ্যাঞ্জেল, 2জন অ্যাকচুয়ালি গার্জিয়ান অ্যাঞ্জেল থাকে প্রত্যেকটা সোলের জন্য, ইন্ডিভিজুয়াল সোলের জন্য। তেমনি ভগবান প্রত্যেকটা জীবকে সুরক্ষিত রাখার জন্য তার চারিপাশে সুরক্ষা বলয় তৈরি করে দিয়েছেন। এই সুরক্ষা বলয়টাই হচ্ছে ওই 7টা স্তর। ওই 7টা স্তর হচ্ছে আসলে অরা। আমরা
আমাদের যে মূলাধার চক্র থাকে সেখান থেকে রেড কালারের সার্কেল তৈরি হয়, ওটা সব থেকে ক্লোজ আমাদের অরা। তারপরে আসছে তোমার হারা চক্র যেটা আছে, হ্যাঁ, তারপরে ওটার অরেঞ্জ কালার। তারপরে আসছে মণিপুর, ওটা হচ্ছে তোমার একদম সানফ্লাওয়ার যে হয় সূর্যমুখী ফুলের ইয়েলো কালারটা, ব্রাইট ইয়েলো। তারপরে আবার আসছে তোমার হার্ট চাক্রার, সেটা হচ্ছে তোমার একদম গ্রিন। তারপরে কণ্ঠচক্র স্কাই কালার, তারপরে আজ্ঞাচক্র তোমার ম্যাজেন্টা কালার, তারপরে হচ্ছে তোমার ভায়োলেট অথবা হোয়াইট অথবা গোল্ড ক্রাউন চাক্রা কালার। এইরকমই ওরা আমাদের চারিদিকে থাকে। যে যত বেশি ঈশ্বরের সাধনা করে, ঈশ্বরের সাধনা বলতে আমি এটা বলছি না দিনরাত একেবারে সেই ধূপ ধুনো নিয়ে বসে থাকা, ওটা না। ঈশ্বরের নাম যে যত করে, বিশ্বাস যে যত করে, যে নিজেকে যত শুদ্ধ রাখে, ক্লিন রাখে, তার অরা তত বৃদ্ধি পায়। অরার যে বিস্তৃতি সেটা অনেকটা বেড়ে যায়। এবং ওরা জিগজ্যাক না, ওরা একদম গোল সুন্দর নিটোল অরা হয়, নিখাত। এগুলো অনেক যারা খুব মানে সাধন করে আমরা তাদের মধ্যে দেখতে পাই। এবং তার অরা যত দূর বিস্তৃত ততটা দূর একদম সুরক্ষিত সুন্দর থাকে। এই অরাটাই হচ্ছে সেই জিনিসটা যেটা তোমাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে দিতে পারে, যেটা তোমাকে অনেক বেশি কনফিডেন্স দিতে পারে, অনেক বেশি তোমার জীবনের উন্নতি আনতে পারে, তোমার কথা মানুষ স্থবির হয়ে শুনবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই অরাটা হচ্ছে সেই জিনিসটাই। আজকে যেই ঘটনাটা আমি শুনলাম সেখানে মেয়েটার মৃত্যু হয় আত্মহত্যা করে। ওকে, তো যেহেতু আমি আমার খুব কাছের মানুষকেও এরকম একটা ঘটনার মধ্যে দিয়ে যেতে দেখেছি, যেটা আমি আগের পডকাস্টে আমি তোমার কাছে শেয়ার করেছিলাম, তো এই সাবজেক্টটা নিয়ে আমার নিজের পার্সোনালি বেশ কিছু প্রশ্ন আছে। আচ্ছা, ঠিক আছে। কোনো মানুষকে আমি দেখেছি যদি একবার সে আত্মহত্যা করার চেষ্টা করে, মানলাম সেই আত্মহত্যার চেষ্টা করার পর সে মারা গেল না, সে বেঁচে গেল, কিন্তু তার ঠিক পরের মুহূর্ত থেকে অপমৃত্যু যেন তাকে বারবার হাতছানি দেয়। একদম একদম। এটা কেন হয়? দেখো, আমি একটা কথা বলছি, অনেকগুলো কেস তোমরা দেখেছো, সুশান্ত সিং রাজপুত এই যে মারা গেলেন, এবং আমার হয়তো অনেক চেনা পরিচিত যারা হয়তো এরকমভাবে সুইসাইড অ্যাটেম্প্ট করেছেন বা চেষ্টা করেছেন, আমি অনেককেই দেখেছি তারা সুইসাইড করছে অথচ ডেড বডিতে অনেক স্পট দেখা যায়। হ্যাঁ, অনেক স্পট দেখা যায়। তো সেটা কেন? তুমি বলো অরিত্র, তুমি জ্ঞান তো নিজেকে হার্ম করতে পারবে? তুমি নিজেকে একটা ব্লেড দিয়ে কাটতে পারবে? কোন জায়গায় তোমার সেন্স চলে গেলে তুমি সেটা করবে? আমি মনে করি যারাই সুইসাইড করে তারা যে কোনো রকম ইভিল পাওয়ারের দ্বারা পজেসড হয়েই করে, এবং তখন তারা নিজেদের মধ্যে টানার জন্য একবার যে হয়তো ট্রাই করছে সুইসাইড করার, তখন সে বারবার চেষ্টা করে। কেন জানো তো? সে তাকে প্রভোগ করে, সে টানার চেষ্টা করে, এসো এসো। তো এই ডেমনিক এন্টিটির দ্বারা ও মোটিভেটেড হয় এবং আর একটা অপমৃত্যু হবে, আর একটা প্রেতজনিতে গিয়ে আর একজন ঢুকবে। কারণ আমি ছোটোবেলাতে একটা ঘটনা শুনেছিলাম, আমার পিসির বাড়ির ওখানে হয়েছিল, যে মানুষটা একবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে গেছিলো, বাট তাকে বাঁচিয়ে ফেলে তার ফ্যামিলির লোকজন বা তার ওই বাড়ির লোকজন বাঁচিয়ে দেয়। তারপর থেকে সে প্রতি রাতে যে স্বপ্নটা দেখতো, সেই স্বপ্নটা ছিল সে একটা অন্ধকারের মধ্যে রয়েছে, আর সেই অন্ধকারের মধ্যে থেকে অনেক ঝুলন্ত দড়ি তার দিকে এগিয়ে আসছে। ঠিক আছে, সেকেন্ড টাইমও সে যখন আবার চেষ্টা করে আত্মহত্যা করার, তখনও সে বেঁচে যায়, কিন্তু থার্ড টাইমের সময় সে আর বাঁচে না। ঠিক আছে, তো এরকম শুনেছি। প্লাস মানে আমি আরও একটা কেস তোমার সাথে শেয়ার করছি, যে প্রথমবার সেই মানুষটা আত্মহত্যা করার চেষ্টা করে ওরকম গলায় দড়ি দিয়ে। আমার খুব পরিচিত একজন। ঠিক আছে, সেকেন্ড টাইম চেষ্টা করে, থার্ড টাইম চেষ্টা করে, কিন্তু ফোর্থ টাইমের বেলায় কি হয়, সে গলায় দড়ি দেয়। দেওয়ার পর দেখো, যখন কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, হয় সে পটি করে ফেলে, তো তার ইউরিন বেরিয়ে যায়। ঠিক আছে, কিন্তু শেষবার যখন সে মারা যায়, আমি যখন তার ডেড বডিটা দেখেছিলাম, আমি দেখেছি যে তার পা তার মাটিতে কিন্তু ঠেকে রয়েছে।
পা মাটিতে ঠেকে রয়েছে, বাট স্টিল সে মারা গেছে। তার কিন্তু ইউরিনও বেরিয়ে যায়নি, তার কিন্তু পটিও হয়ে যায়নি, ঠিক আছে? কিন্তু পরে যেটা বুঝতে পারলাম যে তার হার্ট অ্যাটাকে সে মারা গেছে। একদম একদম ঠিক আছে, তো এই ঘটনাগুলোই আমি জানি বলেই আমি তোমাকে এই প্রশ্নটা করলাম যে অপমৃত্যু কিন্তু কোথাও না কোথাও কিন্তু বারবার হাতছানি দেয় যদি কোনো মানুষ একবার আত্মহত্যা করার চেষ্টা করে। একদম একদম তোমার সাথে ইনভাইট করছে না, আমি তোমার জগতে যাচ্ছি, আমি পাপের দুনিয়ায় যাচ্ছি। এই যে আমি কেন বললাম সুশান্ত সিং রাজপুতের কথাটা, যে তার গায়ে কত স্পট, সবাই মনে করছে মেরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আসলে না, ইভিল পাওয়ারের সাথেও একটা ধস্তাধস্তি চলে। যখন সে বুঝতে পারে না, যখন তার ব্যথা লাগে, সম্বিত ফিরে আসে, তখন সে বাঁচার জন্য অনেক হাত পা নাড়ে, কিন্তু ওই ভয়ে, ওই কষ্টেই অনেকের হার্ট ফেল হয়ে যায়। আর যে কোনো রকমের সুইসাইড তুমি বলো না, যেখানে ইউরিন পাস হচ্ছে বা হচ্ছে না, পটি করছে না, সবটাই আমি বলবো যে ইভিল এনার্জির দ্বারা তারা কিন্তু প্রভোগ হয়েই করছে। তুমি সুশান্ত সিং রাজপুতের কথা বললে, একটা সময় এই ঘটনাটা পুরো দেশকে তোলপাড় করে দিয়েছিল। তোমার কি মনে হয় যে এটা সত্যি আত্মহত্যা ছিল? মানে তোমার আফটার ডেথ সুশান্ত সিং রাজপুতকে আমরা যেভাবে দেখেছি টিভির পর্দায়, তাকে দেখে কি তোমার মনে হয়েছে যে কোথাও না কোথাও সেই মানুষটা আত্মহত্যার ফলেই মারা গেছে? দেখো, আমি একটা কথা বলছি, এইটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এখন একটা বিশাল একটা আলোচনার বিষয়বস্তু এটা। আমরা এই নিয়ে অনেক ইন্টারভিউ দেখেছি, অনেক কাগজে পড়েছি, অমুক তমুক পডকাস্ট দেখেছি। উনি যে একটা চাপে ছিলেন মেন্টালি, সেটা তো একটা ব্যাপারই, যে ওনার ফাইন্যান্সিয়াল বা ওই ইন্ডাস্ট্রিটা যেরম হয়ে থাকে, সেখানে যে ওনাকে এই কাজটা করার জন্য বাধ্য করা হয়েছিল মেন্টালি, এতে তো কোনো ভুল নেই। কিন্তু যখন পার্সোনালি কেসটা নিয়ে আমরা স্টাডি করেছি, আমাদের এন্টার টিম বলছে সুশান্ত সিং রাজপুত মরে যাওয়ার মতো লোক ছিল না। হ্যাঁ, তার মানে সুইসাইডটা কিন্তু, আমি এখানে পার্টিকুলার কোনো ব্যক্তিকে বলবো না, কোনো দিকে ইঙ্গিত করব না, তার কারণ আমার কাছে প্রমাণ নেই। প্রমাণহীন কথা এই প্ল্যাটফর্মে বসে আমি বলতে পারি না। তবে হ্যাঁ, বিং স্পিরিচুয়াল প্র্যাকটিশনার, আমি এবং আমার টিম যতটুকু এই নিয়ে আমরা কাজ করেছি, এইটুকু 100% বলে দিতে পারি, কোনো ইভিল এনার্জির দ্বারাই কিন্তু উনি প্রভোগ হয়ে কাজটা করেছিলেন। সেটা কেউ চালনা করে থাকুক, কোনো বড় তান্ত্রিকের হাত ধরে, বা কোনো ডেমনিক এনার্জি থাকুক, ওনাকে কিন্তু উনি নিজে একদম মরবে বলে মরেননি, এটা ওনাকে মারা হয়েছে। কারণ এই মানুষটা শুধুমাত্র অভিনয় জগতের মানুষ ছিলেন না, ইনফ্যাক্ট সে ভীষণ ভালো একজন ইঞ্জিনিয়ার ছিলেন, যে ম্যাথামেটিক্সে এত ভালো একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন। একদম একদম অল ওভার ইন্ডিয়াতে তার র্যাঙ্ক মোস্ট প্রবাবলি 7th র্যাঙ্ক করেছিলেন একদম। তো এরকম একটা মানুষের যখন আত্মহত্যার খবর আসে, তখন সেই মানুষগুলো যারা দিনের পর দিন বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ফিল্ডে স্ট্রাগল করছে, যারা বিভিন্ন বুলি, ডিফেমেশন বা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তাদের মধ্যে থেকে কিন্তু কনফিডেন্সটা চলে যায়। একদম সত্যি, ঠিক আছে? কারণ আমরা যখন মহেন্দ্র সিং ধোনির কথা বলি, তখন মহেন্দ্র সিং ধোনির মুখটার পাশাপাশি আমাদের কিন্তু সুশান্ত সিং রাজপুতের কথাটাও মনেই পড়ে যায়। কারণ আমরা যখন সিনেমা হলে ঢুকেছিলাম, তখন আমরা MS ধোনি ফ্যান হয়ে ঢুকেছিলাম, বাট বেরিয়েছিলাম সুশান্ত সিং রাজপুতের ফ্যান হয়ে। ঠিক আছে? তো এই একটা মানুষের মৃত্যু কিন্তু পুরো, আমার তো পার্সোনালি আমার মনের মধ্যে এখনো এই প্রশ্নটা আসে যে এরকম একটা মানুষ কি করে আত্মহত্যা করতে পারে। ঠিক ঠিক। আর এত প্রসপারাস, হ্যাঁ, ডাউনফল কার না থাকে বলো, কে না হ্যান্ডেল করেছে। আর উনি এমন তো, আমি তো ওনার সোশ্যাল মিডিয়ায় দেখতাম উনি ধ্যান করতেন, উনি নিজের ঘর থেকে বসে দূর দূরান্তের প্ল্যানেটসদের দেখতে পছন্দ করতেন টেলিস্কোপের মাধ্যমে। তো খুব ট্যালেন্টেড একটা মানুষ ছিল, কোন ফিল্ড ওনার ছিল না বলো তো। একদমই তাই। আর ওই ফিল্ড, মানে ওই ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করার জন্য যেই ট্যালেন্ট লাগে সেগুলো তার মধ্যে ভরে পড়েছিল। তো যাই হোক, আমরা একটু আউট অফ ট্র্যাকে চলে এসেছিলাম। আমাকে একটা কথা বলো, যেই সমস্ত মানুষরা আত্মহত্যা করে, তারা তো নিজের জীবনের যন্ত্রণা থেকে পালানোর জন্য আত্মহত্যা করে। ঠিক আছে? আমরা এটাও জানি যে তারা প্রেতজনিতে গিয়ে সাফার করে যত বছর তার আয়ু থাকে। তো এই যে যন্ত্রণাটা, সে কি পুরোটাই নিজের সাথে নিয়ে যায়, নাকি তার যন্ত্রণার কার্মিক ভাগ কিছুটা তার পরিবারের ওপরেও পড়ে? হ্যাঁ, সে তো অবশ্যই। এই যে পিতৃদোষটা লাগে কেন,
আজকে উনি এইভাবে মারা গেলেন, সামহাও কোনোভাবে ওনার গয়ায় গিয়ে পিণ্ডদান হলো না, তার সোল প্রেতজনিতে ট্র্যাপ হয়ে গেল। তিনি তো কষ্ট পাচ্ছেই, কিন্তু এই যে একটা কার্মিক ডেপ তৈরি হলো, কারণ যদি উনি জীবদ্দশায় থাকতেন তাহলে ঈশ্বর যেরম যেরম ওনার জন্য লিখে রেখেছিল সেই কর্মগুলো করতেন, সুকর্ম করতেন। আর আমরা যা সুকর্ম করি বা কুকর্ম করি, যাই করি না কেন, তার কিন্তু আমাদের বংশে বা আমাদের বা পরবর্তী জেনারেশনের উপরে যায়, অল্প হলেও যায়। তো সেটা কিন্তু তার বংশে প্রতিফলিত হয়। দেখো, একটা যেমন আমার এই স্টুডেন্টকে তার মা বাবা যে হারালো, তার বোন যে হারালো, তারা এই হারানোর দুঃখ কি সারা জীবনে ভুলবে? এটা তো একটা মেন্টাল ট্রমা, যেটা হলো তো হলো। কিন্তু এই যে মেয়েটা 40 বছর এখন এই ট্র্যাপ থাকবে, তার যে একটা কষ্ট বা তার যে একটা নেগেটিভ রে এই মহাজগতে যাচ্ছে, সেটাই তো ফিরে আসবে। তো সেটা তো এফেক্ট করবেই না, করবেই। এবং এটাও তোমাকে আমি বলে দিচ্ছি, যা হয়তো ডেমনিক এনার্জির দ্বারাই অনেকে সুইসাইড করে, এটা সত্যি কথাই। কিন্তু যখন কেউ সুইসাইড করে, সে যখন প্রেতজনিতে চলে যায়, আর সে যদি পুরনো সোল হতে থাকে, সে যদি ম্যানিফেস্ট করে, তো যাদের জন্য তার সুইসাইড হলো তাদের সর্বনাশ হয়ে যায়। তো আমরা বলি না, এই যে আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, খুব টাচি একটা বিষয়। আমি মেয়ে হিসেবে খুব কষ্ট পেয়েছিলাম যে আরজি করের কেসটা, তিলোত্তমার। খুব শ্রদ্ধা জানি ওনাকে, আমি বলছি। অনেকে আমি দেখেছি এই কথাটা বলেছে যে যদি ভূত বা প্রেত এত পাওয়ারফুল হয় তাহলে ওদের শাস্তি দিল না কেন, ওদের তো মেরে দিতে পারত। আমি বলি সোল টু সোল ভ্যারি করে। যদিও মেয়েটাকে আমি বলবো অপঘাতেই মৃত্যু, আমি বলবো যদিও সে হসপিটাল লড়াই করেছে, যা করেছে অপঘাতেই তো, তার কি সঠিক আয়ু ওটা ছিল? তাহলে এই মেয়েটি কেন নিজের রিভেঞ্জ নিতে পারছে না? তার কারণ 1 নম্বর, সে একটা ভালো সোল ছিল, সেটা পবিত্র সোল ছিল, সে নিজের বলিদান দিয়ে মাস লেভেলে কিছু শিক্ষা দিয়ে গেল। তার বলিদান কিন্তু এটা অ্যাকচুয়ালি, তারপরে আইন কানুন কতটা তৎপর হলো। এবং নট অনলি দ্যাট, এই যে মেয়েটি চলে গেল, তুমি কি ভাবছো এই মেয়েটার যে মেয়েটাও তো হয়তো মুক্তি পেয়েছে, পায়নি, পাবে তো নাই, এত কষ্ট পেল। এই মেয়েটা যতদিন থাকবে না, একটা সোলও কিন্তু কাঁদে। ও যত কষ্ট পাবে, যত পুরনো সোল হবে, যারা এর পেছনে জড়িত, আজকে আমি এইখানে বসে এই পডকাস্টে বলে দিচ্ছি, প্রত্যেকের সর্বনাশ নির্ধারিত হবেই। তুমি দেখে রেখো, আমরা জানতে পারি আর না পারি, আমাদের জানাটা তো মোটিভ নয়। না, আমাদের জানা তো মোটিভ নয়, তার রিভেঞ্জটা মোটিভ, তার রিভেঞ্জটা মোটিভ, এবং হবেই, আমি বলে দিলাম। একটু পুরনো হতে দাও সোলটাকে। তো একদম আজকের পডকাস্ট বা আজকের আড্ডার অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি, একদম শেষ পর্যায়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে একটাই প্রশ্ন করতে চাই, হয়তো আমি তার কিছুটা জানি, বাট আমি এই প্রশ্নটা করতে চাই তাদের জন্য যারা মানসিক অবসাদে ভুগছে, যারা ভাবছে যে তারা তাদের জীবনটাকে শেষ করে ফেলবে। হয়তো আমরা যেই মুহূর্তে পডকাস্টটা শ্যুট করছি, এই মুহূর্তে দাঁড়িয়েও পৃথিবীর কোনো না কোনো এক প্রান্তে কোনো মানুষ আত্মহত্যা করছে, আমার দেশে কোনো মানুষ হয়তো আত্মহত্যা করছে, আমার রাজ্যে হয়তো কোনো মানুষ আত্মহত্যা করছে, ঠিক আছে? তো যখন এই এপিসোডটা আসবে, প্রচুর মানুষ হয়তো এই এপিসোডটা দেখবে, কিন্তু আমি চাই এই কথাটা জানতে শুধুমাত্র তাদের জন্য যারা ডিসিশন নিয়ে ফেলেছে যে আমি আত্মহত্যা করব, তাহলে আমি সব যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাব, কিন্তু তারা হয়তো জানে না যে তাদের জন্য আরো বড় যন্ত্রণা অপেক্ষা করছে। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, আত্মহত্যা করার পর কোনো মানুষের আত্মার সাথে ঠিক কি কি হতে পারে, একদম শুরু থেকে শেষ অবধি বলো। এটা একটা খুব ভালো প্রশ্ন করেছো, যেটা আমার মনে হয় সবার জানা উচিত এবং অ্যাওয়্যার হওয়া উচিত। যখন এই বিষয়গুলো কেউ জানতে পারবে না, সে আর দুবার ভাববে না যে আমি আত্মহত্যা করব। তার জন্যই আমি ডিটেল বলছি। এরকম অনেক কেস আসে, তো পজিশনে কেস এসে যায়, ধরো কেউ সুইসাইড করছে, তার কেস এসে যায়। তো আমরা যখন মিডিয়ামশিপ করি, তখন আবৃত্তি আমরা কিছু জানতে পারি। কি? একটা আত্মার আবৃত্তি, মানে একটা আত্মার সাথে কি কি ঘটছে, আচ্ছা, সেগুলো আমরা জানতে পারি।
এটা আমি তোমাকে বলছি করোনার পরের একটা ঘটনা ছিল। করোনাতে তো তুমি দেখেছো এমন একটা সিচুয়েশন হয়েছে যে কত মানুষ চাকরিহারা হয়েছে, অনেক ইকোনমিক্যাল ব্রেকেজ এসছে, ব্লকেজেস এসছে, কত মানুষ এই সিচুয়েশন থেকে পালানোর জন্য সুইসাইড অবধি করে নিয়েছে, আমরা দেখেছি। তো 2019-এর শুরুর দিকে এই নিয়ে একটা কেস আমার কাছে এসছিল, সেই ডিটেলে আমি এখন যাব না, কি কেস কি বৃত্তান্তটা পরে কোনো হয়তো পডকাস্টে হবে। এখন আমি শুধু ব্যাপারটা দেখবো যে আত্মহত্যা করার পরে কি ঘটেছিল। যে ভদ্রলোক আত্মহত্যা করেছিলেন উনি মানে এতটা ওনার টাকা পয়সা চতুর্দিকে ধার দেনা ইত্যাদি ইত্যাদি এত কিছু হয়ে গেছিল যে উনি খুব ট্রমাটাইজড হয়ে গেছিলো, খুব একটা ইমোশনাল ব্রেকডাউন ওনার এসেছিল। তার সাথে ওনার না একটা রোগ হয়েছিল, হ্যাঁ সেটা ক্যান্সার মতো ধরা পড়েছিল। তো ক্যান্সার হলো তো অনেক ব্যথা যন্ত্রণা ইত্যাদি হয়, বোন ক্যান্সার ছিল, খুব মানে যন্ত্রণাদায়ক একটা ব্যাধি। সেই ব্যাপারটার থেকে পালানোর জন্য উনি কি করেছিলেন, সুইসাইড করেছিলেন। নিজের বেডরুমে গলায় দড়ি দিয়ে দিয়েছিল, পিছনে ফেলে রেখে গেল নিজের একমাত্র মেয়ে আর স্ত্রী, 5 বছরের মেয়ে। তুমি চিন্তা করো, তুমি ভাবতে পারবে না অরিত্র। তারপর থেকে তো বাড়িতে অনেক কিছু করছিল, সেই ডিটেল আমি যাচ্ছি না। তাই জন্যই তার স্ত্রী আমার কাছে এলো, যে হয়তো তার কিছু বলার আছে, সে স্বপ্নে বারবার দেখা দিচ্ছে। যখন আমরা মিডিয়ামশিপ করি, তার আত্মাকে আমরা কল করি, সে যখন আসে এক একটা কথা শুনে না আমাদের চোখে জল এসে গেছে, যে কোন মুক্তির আশায় মানুষ সুইসাইড করে। প্রথমত ওই আত্মা যখন একটু পুরনো হতো, ওর প্রচুর খিদে পেত, খেতে পেত না। ওর খুব ইচ্ছা করতো স্ত্রীর সাথে দুটো কথা বলা, যে স্ত্রী কত রকম প্রশ্ন করে ওর সামনে কাঁদছে ডুকরে ডুকরে, ও চাইলেও স্ত্রীকে নিজের পয়েন্ট অফ ভিউ বোঝাতে পারতো না। একমাত্র শিশুকন্যা, যে বাবাকে পেল না, সেই বাচ্চাকে বুকে জড়িয়ে একটু আদর করতে পারতো না। ইভেনচুয়ালি আরও প্রেতজনিতে না আরও অনেক স্টেটের অনেক প্রেত থাকে। যেমন ধরো তুমি একটা নতুন কলেজ গেলে, র্যাগিং হয় না, তো ওই প্রেতগুলো কি করে, যখন নতুন ওই জায়গাটা যাচ্ছে, একেও কিন্তু ওই জায়গাটা খাপ খাওয়ানোর জন্য লড়াই করতে হয়। কেউ কারো এরিয়ায় ঢুকতে দেয় না, কেউ কোনোদিন কারোর সাথে অ্যালাও করে না, ভীষণ রকম জ্বালাতন করে, সেই নরকের মতোই ব্যাপার চলে আসে। একটা আত্মা হয়েও সে তখন অন্যান্য প্রেতের যে পুরনো সোল, ওল্ড সোলের যে প্রেতগুলোকে দেখে কিন্তু ভয় পেতে শুরু করে। বেশ কয়েকটা মাস চলে যায় এটা ভাবতে যে আমি মরে গেছি, আমি প্রেত, আমি কেন এই প্রেতগুলোকে ভয় পাচ্ছি। তার মধ্যে সিচুয়েশন তৃষ্ণায় গলা ফেটে যায়, জল খেতে পারে না, গন্ধ নিতে পারে, খাবার খেতে পারে না। এরও পরে যেটা হয় সেটা হচ্ছে, যেমনভাবে সুইসাইড সে করেছিল, যদি সে হাত কাটে, যদি সে রেল লাইনে যায়, যদি সে ফাঁসির দড়িতে গলা ঝুলিয়ে দেয়, যা যা করুক, পুকুরে ঝাঁপ দিয়ে দিল, 16তলা বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে গেল, এই ইনসিডেন্ট রোজ হবে মানে সেই সুইসাইড কমিটেড যেটা সে করেছিল সেই প্রসেসটা ও রোজ করবে। প্রত্যেকটা দিন আবার ওর সোল করবে কি, 16তলা বিল্ডিংয়ের ওই টপে উঠবে, ওখান থেকে ঝাঁপ দেবে। ওই একই পড়ে যাওয়ার ভয়, বেদনা, হাড় ভাঙার ব্যথা, যদিও সে একটা সোল, আর ওই যে দুঃখটুকু নিয়ে সে করেছে, বা যে আত্মা বা যে ইভিল এনার্জি দ্বারা প্রভোক হয়ে করেছে, এই এন্টায়ার ব্যাপারটা সে প্রত্যেক দিন ফিল করবে, যতক্ষণ না তার বেঁচে থাকলে যতদিন আয়ু হতো সেই পারফেক্ট টাইমটা আসবে। সবাই বলে গলায় দড়ি দিয়ে মরে গেছে, গলায় দড়ি দিয়ে মরণ এত সস্তা, মরতে গেলে কি কষ্ট হয় না? গলায় যখন দড়ি দেয়, যতক্ষণ না স্পাইনাল কর্ড ভেঙে যায়, কারণ মৃত্যু হয় না। আবার অনেকের তো স্পাইনাল কর্ড ভেঙে গেলেও কিছুক্ষণ জীবিত থাকে। সেই সময়টা ভাবো একবার, কত কষ্ট হলে সে পটি করে ফেলছে, সে ইউরিন পাস করে ফেলছে। এই কষ্টটা কেউ চাইবে কি? এই যে মরণ যন্ত্রণা কেউ রোজ রোজ নিতে চাইবে? কিন্তু যে আত্মহত্যা করছে, আমি বা ভাবছি, আমি তাদের সকলের জন্য বলছি, তৈরি হয়ে যাও।
এই মৃত্যু কিন্তু শুধু একদিনের না, এটা বারবার বারবার রোজ রোজ করতে হবে। যতদিন তার আয়ু ছিল, হয়তো 80 বছর বাঁচবে, তো 80 বছরে প্রত্যেকটা দিন ওই পারফেক্ট টাইমে যদি সে ঠিক 9:15 মরে থাকে, তো প্রত্যেক দিন 9:15তেই তাকে গিয়ে ওই সুইসাইড আবার অ্যাটেম্প করতে হবে, আবারও সেই মরার যন্ত্রণা পাবে। বডি নেই কিন্তু সব ফিল করবে। আর আত্মা যেহেতু সংস্কার ক্যারি করে, তার ফিলিংস সব ক্যারি হবে। একটা সময় এমন হয় না যে আত্মা হাহাকার করে ওই প্রেত জনি থেকে মুক্তি পাওয়ার জন্য, সে নিজে ডুকরে ডুকরে কাঁদে, ঈশ্বরের কাছে প্রার্থনা, ঠাকুর আমাকে মুক্তি দাও। অনেক সময় তো অনেক যারা এই ধরো পিশাচ সিদ্ধ আসন টাসন ইত্যাদি অনেকে যারা থাকে না, অনেক তন্ত্র সাধনা করে, তাদের হাতে তো অনেক জিন ভূত অনেক কিছু থাকে, হ্যাঁ, 1.5 ফুটিয়া এরকম থাকে না, তাদের কাছে গিয়ে প্রেতরা শুধু এই জন্য তাদের কাজ করে দেয় যে সে বলে তুই আমার এই কাজটা করে দে, তোকে আমি মুক্তি দিয়ে দেবো। তার ভাবো সে মুক্তি পাওয়ার জন্য কতটা ডেসপারেট, সব করে দিচ্ছে তার জন্য। কোনো মানুষকে পজেস্ট করে ফেলে কেন? কারণ তার তো বড্ড খিদে পায়, সে তো খেতে পারে না, ওই বডি থেকে সে একটু খাবে, সে জল খাবে। প্রত্যেক দিন সুইসাইড করার ঝামেলাটা নেই। যে ভাবছে আমি রেলের তলায় গিয়ে শুয়ে পড়লাম আর ব্যাস সব শেষ হয়ে গেল, না রে বাবা না, ওই কষ্টটা এভরিডে পেতে হবে। 40 বছর রেলের তলায় গিয়ে একদম 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 ওই পারফেক্ট টাইমে। আর তারপরে ওদেরও যেমন আমাদের এখানে আছে, ম্যাটারটা একদম মজার বিষয় নয়। আমাদের দেখো প্রত্যেকটা কমিউনিটি চায় তাদের পাওয়ারকে এনহ্যান্স করতে, ওদেরকেও এই চাপটা থাকে যে আমাদের দলে আরও মানুষ নিয়ে এসো। এই যে আহমেদাবাদে এত বড় প্লেন ক্র্যাশটা হলো, গেল কোথায় অতগুলো মানুষের সোল? প্রেতজনিতে আছে রাইট নাও। তো তাকেও এই কাজটা দেয়া হয় যে তুমি আরও লোককে বাড়াও, তখন ওর এটা কাজ হয়। অন্য আরেকজন যে হয়তো সুইসাইড করবে ভাবছে, ও তখন গিয়ে তার পেছনে লেগে যায়, মর 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 মর, চলে চলে চলে, এটা করে, ফলে আরও কার্মিক ডেপ তোর বেড়ে যায়। অনেক কিছু বলতে চায়, বলতে পারে না, কারণ তার তো মুক্তি হয় না, না, সে তো দাঁড়িয়ে থেকে সব দেখছে। তার থেকে তো ভালো শরীরে থাকো, মুভ অন করে যাও, করে গিয়ে নতুন কিছু ট্রাই করো। কে বলেছে একটা দরজা বন্ধ হয় তো অনেক দরজা খোলে? তাকিয়ে তো দেখো। কিন্তু মরে যাওয়ার পরে তো নিজে হাতে সুইসাইড করলো, মানে কি সে নিজে হাতে সমস্ত দরজা একটা 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 বন্ধ করে দিল। আফটার সুইসাইড কেসটা আত্মার জন্য কিরম হয়ে যায় জানো? যেমন একটা জীবন্ত মানুষকে প্লাস্টিকের মধ্যে মুন্ডুটা বন্ধ করে মুড়িয়ে দিলে সে যেমন শ্বাস নিতে পারে না, ছটফট করে, আফটার সুইসাইড একটা জীবাত্মার এরম দশা হয়, না পারে সরতে, না পারে জুড়তে। এই জন্য আমাদের হিন্দু ধর্মে, আমাদের মাইথোলজিতে বলা হয়েছে যে সুইসাইড হচ্ছে সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় পাপ। তুমি একজনকে হার্ম করছো, তার থেকেও বড় পাপ হচ্ছে তুমি নিজেকে হার্ম করছো। কার্মিক ইস্যু তো পড়েই যায় যে ভগবান তোমাকে তো ঈশ্বরের জীবন, এইটা নিয়ে নেওয়ার অধিকার তো তোমার নেই। এখন তো আমরা যখন তখন সোল কন্ট্রাক্ট অনেককে দেখি করে ফেলে। আমি কেউ একজন বলে দিল সে তার জীবনটা নাকি তার নামে করে দিয়েছে, প্রেমিককে বলে দিল একজন, হয়তো মেয়ে কাউকে খুব ভালোবেসে বললো আমার জীবন তোমার আজ থেকে। এই কথাটা এত সস্তা কথা নয়, ওটা একটা সোল কন্ট্রাক্ট হয়ে যায়, জুড়ে যায়। তো আমি বলবো এটা আমি অনেক সোলের সাথে কানেক্ট করেছি। আমি বলবো সুইসাইড যারা হয়তো সব দিক থেকে হেরে গেছেন, ভাবছেন যে কি হবে জীবনটা রেখে, মরে গেলেই বোধহয় মুক্তি, খুব ভুল কথা। কিন্তু একটা সিচুয়েশন থেকে বেরোতে গিয়ে সে আরও অনেক বাজে সিচুয়েশনের মধ্যে পড়তে চলেছে। এই মৃত্যু এমন মৃত্যু, এটা স্বাভাবিক মৃত্যু নয় যে ঈশ্বর দিয়েছেন। এইটাই হচ্ছে সেই পশ্চাতাপ হবে, বারবার মরবে সে। আর তার টাইম যখন কমপ্লিট হয়ে যাবে, 40 বছর হয়তো তার আয়ু, কি 80 বছর তার আয়ু সে ভুগলো, যখন এই টাইম পিরিয়ডটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরেও তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। গরুর পুরাণের কথা তো তুমি নিশ্চয়ই শুনেছ। তাকে জ্বলন্ত যে সাগর, তার মধ্যে দিয়ে তার সোলকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, সেখানে অনেক কুমির অমুক তমুক, আমরা গরুর পুরাণ এগুলো পড়েছি। হ্যাঁ, তাকে
কামড়াতে আসে, তার সোলকে কষ্ট দেওয়া হয়, মারতে 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 একদম সেন্সলেস হয়ে গেল, আবার যে জ্ঞান ফেলো তাকে আবার মারা হচ্ছে। তো এগুলো তো আছেই, কিন্তু সেইটা নরকে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা তো পরের কথা। মুক্তি হওয়ার আগে তো এই জিনিসটা তো তুমি দেখো 40 বছর ধরে বা 80 বছর ধরে একই রকমভাবে প্রত্যেক দিন মরতে কারো ভালো লাগে? একজন সোল বলেছিল যে সে যখন গলায় দড়ি দিচ্ছিল, গলার দড়িটা ভি শেপ হয় যদি সে আত্মহত্যা করে। আচ্ছা। তো যখন সে গলায় দড়ি দিয়েছিল এই খাঁচটাতে এসে আটকে গেছিল দড়িটা, মানে মৃত্যুটা আসছিল না, স্পাইনাল কর্ডটা অল্পই ভেঙেছে। তখন তার খুব কষ্ট হচ্ছিল, তার মুখ থেকে ব্লিডিং শুরু হয়ে গেছিল, ঠিক আছে, চোখ থেকে ব্লিডিং শুরু হয়ে গেছিলো, কিন্তু জানটা বেরোচ্ছিল না। এমন পরিস্থিতিতেও সে যখন মারা গেল না, তাকে এই 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 সেম অ্যামাউন্ট অফ পেন তাকে পেতে হয়েছিল রেস্ট অফ দ্য লাইফ, কিছু করা যায়নি। তাই এইগুলো কি তোমরা সোল কমিউনিকেশনের থ্রুতে জানো? একদম একদম একদম। খুব কম করে আমরা এরই মধ্যে 8 থেকে 9 জন, মানে 9টা সোলের সাথে কানেক্ট করেছি যারা হয়তো আনন্যাচারাল ডেথ হয়েছে, সুইসাইড করেছে, অ্যাক্সিডেন্টালি কেউ মরুক বা সুইসাইড করুক। সুইসাইড হচ্ছে ওয়ার্স্ট একটা জিনিস। অ্যাক্সিডেন্ট যার হচ্ছে তার এই ঝামেলা হয় না, বাট সুইসাইডে অবশ্যই এরকম সমস্যা হয়। আমি এই কারণেই এই প্রশ্নটা আজকে তোমাকে করলাম, কারণ আমি চাই না আর কোনো মানুষ আত্মহত্যা করুক বা কেউ নিজের জীবনের যন্ত্রণা থেকে বেরোনোর জন্য এই পথটা বেছে নিক, কারণ তারা জানে না তাদের জন্য কী রকম লেভেলের যন্ত্রণা অপেক্ষা করছে। তো আজকের এপিসোডটা যারা দেখবে তাদের মধ্যে থেকে যদি এরকম কোনো মানুষ থাকে যে সে তার জীবনে এরকম কোনো ব্যাটেল বা এরকম কোনো স্ট্রাগলে ফিল করছে যে সে হেরে গেছে, তার হয়তো আর অন্য কোনো অপশান নেই, ঠিক আছে, চোখ বন্ধ রাখো কিছুক্ষণের জন্য, চোখ বন্ধ করো, ভাবো, তোমার হাতের সামনে অনেক অপশান খুলে যাবে। বাট এটা কখনো একটা অপশান হতে পারে না যে তুমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে, স্পেশালি যারা তোমাকে জন্ম দিয়েছে, আর এই জীবনটা তোমার নিজের সৃষ্টি নয়, তাই তোমার নিজের হাতে ধ্বংস করার কোনো অধিকার নেই। তাই তুমি যদি অন্য কারো তৈরি করা চেন ব্রেক করে দাও, তাহলে কিন্তু তোমাকে সার্ভাইভটাও তার ডিসিশন অনুযায়ী করতে হবে। ওকে, তো আমি এটুকুই বলবো যে যারা আজকের এপিসোডটা পুরোটা দেখলে বা দেখলেন, তাদের মধ্যে যদি এরকম কোনো মানুষ থাকে যে যারা নিজের জীবন যুদ্ধে হেরে গেছেন ভেবে সুইসাইডের পথ অবলম্বন করছেন, তারা একটু ওয়েট করে যান, ঠিক আছে, আপনার চোখের সামনে বা আপনাদের মাথায় ডেফিনেটলি এরকম কোনো অপশান চলে আসবে যেটা সাহায্যে আপনারা কিন্তু পাস্ট ট্রমাটা থেকে মুভ অন করতে পারবেন। তো প্লিজ এরকম করবেন না, কারণ আমি জানি এই সুইসাইডের ফেজটা কীরকম। আমার কাছের মানুষদেরকে আমি দেখেছি সেই ফেজটা দিয়ে যেতে। চোখের সামনে যখন খুব কাছের কোনো মানুষ এরকম একটা তার গতি হয় মৃত্যুর পর, তখন মানে পার্সোনালি খুব খারাপ লাগে। তাই তুমি হয়তো ভাবছো যে তুমি এই দুনিয়া থেকে চলে গেলে তুমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে, বাট তুমি যেমন সেই পরলোকে গিয়ে সেই যন্ত্রণাটা ভোগ করবে, তোমার যে পরিবারের মানুষগুলো আছে তারা যদি এটা ফিল করে যে তুমি সেই যন্ত্রণাটা ওখানে গিয়েও ফিল করছো, তখন এভরিডে প্রত্যেকটা মুহূর্তে, তখন কিন্তু কোথাও না কোথাও তোমার সেই কষ্টটা আরো বেড়ে যাবে, আরো অনেক বেড়ে যাবে। তো কেউ এই ডিসিশনটা নিজের লাইফে নিও না, এই একটা মাত্র উদ্দেশ্য করেই আমি এই প্রশ্নটা শেষে রেখেছি। একদম ঠিক কথা। থ্যাংক ইউ সো মাচ দিদি, ভীষণ ভালো লাগলো আজকের পডকাস্টটা করে। দেখো ঘটনার জায়গায় ছিল, যেহেতু এটা তোমার একটা কেস স্টাডি ছিল, তাই হয়তো মানে কি বলবো, এই ঘটনার পার্সপেক্টিভ থেকে এতগুলো কোয়েশ্চেন, এতগুলো প্রশ্ন চলে এলো, ঠিক আছে। কারণ যখন আমরা শুনি আমাদের আশেপাশে এরকম কোনো ঘটনা ঘটে, মানে অ্যাজ আ হিউম্যান বিং যেমন পার্সোনালি খুব খারাপ লাগে, তেমন কোথাও না কোথাও এই ঘটনাগুলো মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে যে আমি কোনো জিনিসের পেছনে এতটাও ডেসপারেট হব না যেটা আমার জীবনটাকে নষ্ট করে দেয়, রাইট। তো থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ঘটনা আর এরকম একটা ইনসাইটসফুল পডকাস্ট করার জন্য, যেখানে আমরা অনেকটা বেশি অ্যাওয়ারনেস স্প্রেড করতে পেরেছি বলে আমার মনে হয়। তো ইন ফিউচারে তোমার আরও অনেক কেস স্টাডি শোনার জন্য আমি অপেক্ষায় থাকলাম। আবার দেখা হবে। আজকের আড্ডাটা আমরা এখানে শেষ করছি, তবে তার আগে তুমি আমাকে একটা কথা বলো, পুরোপুরি নতুন সেটআপে এসে এতদিন পর তোমার কেমন লাগছে?
আমি ভীষণ পজিটিভ ফিল করছি। আমার তোমার সেটা ভীষণ, আমি আগেও বলেছি, যদি আমি অ্যাজ এ হোস্ট তোমার কথা বলি, তুমি একজন অতুলনীয় মানুষ, খুব ভালো। অরিত্র অ্যাজ এ হিউম্যান বিং ভীষণ ভালো মানুষ, এটা ওর অনেক বড় গুণ। আমি যতটুকু চিনেছি, এবং হোস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, তুমি হোস্টিং দুর্দান্ত করে। এই যে প্রশ্নগুলো তুমি করছো, এইটা না করলে আমরা জানবো কি করে? অনেক তথ্য তো অজানা থেকে যায়। তোমাকে আমি বলেছিলাম আমার গত পডকাস্টে যে তুমি হচ্ছে সেই ডুবুরি যে মুক্ত নিয়ে আসো। আমি আজও সেই কথাটাই বলবো যে অনেক হিরে মণিমুক্ত তুমি কিন্তু জোহরির মতো খুঁজে বার করো। থ্যাংক ইউ যে এতটা তুমি আমাদের প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছ, যে যাতে আমরা অ্যাওয়ারনেসটা সবার মধ্যে স্প্রেড করতে পারি। আর সেট আপ নিয়ে কোনো কথা হবে না, সবাই তোমার মেম্বাররা, আগেও বলেছি, ভীষণ সাপোর্টিভ। এখানে আমার ফ্যামিলি ফিল হয়, অলওয়েজ আমার মনে হয় যে আই এম ইন দ্য ফ্যামিলি। তো আর সেট আপ খুব সুন্দর হয়েছে, নতুন স্টুডিও। আমার অনেক শুভেচ্ছা, সকলকে আমি বলবো শুভকামনা জানিয়ে আমার এই ভাইটাকে প্লিজ সাপোর্ট করো। ছেলেটি ভীষণ ভালো ছেলে, আমি মন থেকেও চাই তোমার চ্যানেল ভীষণ গ্রো করুক। থ্যাংক ইউ সো মাচ। এই কমপ্লিমেন্টটা পুরো আমার মানে কি বলবো, মেড মাই ডে। ঠিক আছে, কারণ সত্যি কথা বলতে গেলে কোথাও না কোথাও আমিও চেষ্টা করি যে খুব ফ্যামিলিয়ার ওয়েতে সবার সাথে মিশে চলার। কারণ আমি জানি আমি হয়তো অলরেডি আমার 28 বছর বয়স, আর হয়তো খুব বেশি হলে 60 বছর 65 বছর বাঁচবো, কিন্তু আমার সোলের লাইফ তো অনেক বড় হতে পারে। তো এই যে মনুষ্য জীবনটা আমি পেয়েছি, যতটা ভালো ব্যবহার, যতটা ভালো হিউমিলিটি নিয়ে মানুষের সাথে চলা যায়, ততটাই হয়তো মানে এন্ড অফ দ্য লাইফ কিন্তু আমরা শুধুমাত্র মেমোরি ক্যারি করব, তার বাইরে আর কিছু আমরা ইগো ক্যারি করব না, আমরা অ্যারোগেন্স ক্যারি করব না, আমরা অ্যাচিভমেন্ট ক্যারি করব না, আমরা কিন্তু শুধুমাত্র মেমোরি ক্যারি করব। তো সেই কারণেই প্রত্যেকটা মানুষের আমার মনে হয় এটা ফলো করা উচিত যে প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকটা মানুষের সাথে অ্যাটলিস্ট হাসি মুখে ভালো ব্যবহারটা রাখে। তাহলেই দেখবে মানে শেষ জীবনের যে দিনগুলো, তার আগের মুহূর্তগুলো তোমার ভালো কাটবে। ঠিক কথা, টাকা দেখো একটু কম হলে চলবে, কিন্তু হিউম্যানিটি কম হলে চলবে না। আর আশেপাশের মানুষগুলোর ভালো থাকা খুব দরকার, অবভিয়াসলি। আর এটাও আমি মানি যে তুমি নিজে ভালো তো তোমার জগৎটাও ভালো। থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ। বেশ ভালো লাগলো আজকের এপিসোডটা করে। আজকের আড্ডা শেষ করছি, বাই। থ্যাংক ইউ। গল্পওয়ালা, the real paranormal experience. লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না, ভুলে গেলে চলবে না। গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।